স্যার, আমরা লাইভে আছি। তাহলে শুরু করি। জি জি স্যার। সুপ্রিয় চিকিৎসকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি ডক্টর নাজমুল হুদা, এক্সক্লুসিভ এডুকেশন এইডের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব হচ্ছে বিসিএস এর সিলেবাস এবং হচ্ছে কিভাবে শর্টেস্ট পসিবল টাইমে আমরা সিলেবাসটা শেষ করতে পারবো, সেই গাইডলাইনটা নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা শুরু করি। শুরুতে একটি লাইন দিয়ে আমি শুরু করতে চাই, সেটা হচ্ছে ড্রিম ইজ নট দ্যাট হুইচ ইউ সি হোয়াইল স্লিপিং, ইট ইজ সামথিং দ্যাট উইল নট লেট ইউ স্লিপ। এটা হচ্ছে এপিজে আব্দুল কালাম স্যারের একটা বিখ্যাত কোটেশন। অর্থাৎ হচ্ছে যে স্বপ্ন হচ্ছে সেটাই, যেটা হচ্ছে আপনাকে ঘুমাতে দিবে না। তো আমাদেরকে, আমরা যে বিসিএস ক্যাডার হওয়ার যে স্বপ্ন দেখছি, তো এই স্বপ্ন দেখলেই হবে না, এই স্বপ্ন দেখার জন্য আমাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে এবং পরিশ্রমের ফলেই আমরা আসলে বিসিএস ক্যাডার হতে পারবো। তো এটা বলার মেইন উদ্দেশ্য হচ্ছে যে আমরা অনেকেই দেখা যাচ্ছে হচ্ছে বিসিএস দিচ্ছি, কিন্তু সফলতা কি আমরা সবাই পাবো? অবশ্যই সবাই পাবো না। এখান থেকে মাত্র ৩,০০০ জন আমরা সফল হব, সফলভাবে হচ্ছে বিসিএস ক্যাডার হতে পারবো। তো সেই ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে হচ্ছে নিয়মিত রেগুলারলি আমাদেরকে পড়াশোনা করতে হবে। তো এখন যেহেতু সামনে ১ মাস আছে, তো ১ মাসে যদি আপনারা কেউ যদি রেগুলারলি, যদি আমাদের যে সামনে যে ব্যাচ আমরা ওপেন করতেছি ১ মাস যদি আপনারা রেগুলারলি প্রতিটা লেকচার করে যদি প্রতিদিনের পড়া প্রতিদিনে যদি শেষ করে ফেলতে পারেন, আপনি ইনশাল্লাহ অবশ্যই ক্যাডার হতে পারবেন। আপনি যেভাবেই হোক আপনি ক্যাডার হবেন। এটা হচ্ছে আমাদের, আমরা কথা দিলাম যে আপনি ক্যাডার হবেন আপনি রেগুলার প্রত্যেকটা ক্লাস যদি করতে পারেন। তো শুধু স্বপ্ন দেখলে হবে না, স্বপ্ন বাস্তবায়ন করতে হলে আপনাকে অবশ্যই পরিশ্রম করতে হবে এবং পরিশ্রমের প্রথম কাজটাই হচ্ছে এখানে আপনাকে রেগুলার ক্লাস করা। আচ্ছা, তো আমাদের যে স্পেশাল বিসিএস এর যে সিলেবাস, আপনারা হয়তো অনেকেই অবগত আছেন যে বিগত যে ২টা স্পেশাল বিসিএস ছিল, সেই ২টাতে মেডিকেল পার্টটাতে যে সিলেবাসটা ছিল সেই সিলেবাসে একটু চেঞ্জ আসছে এবং হচ্ছে আমাদের যে রিসেন্টলি হচ্ছে বাংলাদেশ বিষয়াবলী যেটা, ওখানেও কিছু চেঞ্জ আসছে। তো আমরা প্রথমে হচ্ছে সিলেবাসের হচ্ছে মার্কস ডিস্ট্রিবিউশন নিয়ে যদি একটু বলি, তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের বাংলাতে হচ্ছে টোটাল পূর্ণমান হচ্ছে ২০, ইংলিশে ২০, বাংলাদেশ বিষয়াবলীতে ২০, আন্তর্জাতিক বিষয়াবলীতে হচ্ছে ২০, গাণিতিক যুক্তিতে ১০, মানসিক দক্ষতাতে ১০ এবং মেডিকেল সায়েন্সে ১০০। টোটাল ২০০ মার্কের পরীক্ষা আমাদেরকে দিতে হবে। তো স্পেশাল বিসিএস এর একটা সুবিধা হচ্ছে আপনি যদি শুধু এই ২০০ মার্কসের পরীক্ষা দেন, এরপরে আপনাকে আর কোনো রিটেন দিতে হবে না। এটাই হচ্ছে আপনার জন্য রিটেন। এটা একটা সুবিধা। এবং হচ্ছে স্পেশাল বিসিএস এর আরো কিছু সুবিধা হচ্ছে যে আপনি যদি স্পেশাল বিসিএস দেন, তাহলে সেক্ষেত্রে আপনার কোনো রিটেন নেই। তাহলে রিটেনের একটা বিশাল একটা ঝামেলা থেকে আপনি মুক্তি পেলেন। প্লাস হচ্ছে, এবং স্পেশাল বিসিএস এর নিয়োগটা খুবই দ্রুত হয়। আপনাকে বছরের পর বছর জেনারেল যে বিসিএস গুলো হয় ৪ থেকে ৫ বছর আপনাকে কিন্তু ওয়েট করতে হবে না। আপনি জাস্ট প্রিলি পরীক্ষাটা দিবেন, প্রিলিটাই হচ্ছে এখানে রিটেন হিসেবে গণ্য হবে এবং দেন হচ্ছে আপনি ভাইভাতে, সরাসরি ভাইভাতে চলে যেতে পারবেন উইদাউট গিভেন এনি রিটেন এক্সাম। আচ্ছা, তো সেই ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে, আমাদের প্রিলিতে শুধুমাত্র পাশ করলেই হবে না, প্রিলিতে একটা ভালো মার্কস পেয়ে পাশ করতে হবে, যেহেতু এই প্রিলির মার্কসটা হচ্ছে যোগ হবে নর্মাল যে বিসিএস গুলো, জেনারেল যে বিসিএস গুলো, সেই ক্ষেত্রে হচ্ছে প্রিলির মার্কসটা শুধুমাত্র আপনি পাস নাকি ফেল, আপনি কি বিসিএস পরীক্ষায় মানে প্রথম প্রাথমিক ধাপে কি চান্স পেলেন কি পেলেন না, এটা শুধু নির্ধারণ করে। এই মার্কস কিন্তু যোগ হয় না। কিন্তু স্পেশাল বিসিএস এর বিশেষত্ব হচ্ছে এটাই যে এখানে যে প্রিলি পরীক্ষাটা আপনারা দিবেন, সেটা আপনার ভাইবার মার্কসের সাথে যুক্ত হয়ে দেন আপনার ফাইনাল রেজাল্ট হবে। তো আপনারা বুঝতেই পারছেন যে আমাদের প্রিলির যে প্রিপারেশনটা, এটা অবশ্যই একটু ভালো প্রিপারেশন নিতে হবে এবং হচ্ছে এখানে একটু ভালো পরীক্ষা দিয়ে ভালো মার্কস আমাদেরকে ক্যারি করতে হবে। আচ্ছা, তো সেই ক্ষেত্রে আমাদের যে আমরা যে জুনের ১ তারিখ থেকে যে ব্যাচটা আমরা জুনের ১ তারিখ এবং হচ্ছে ২ তারিখ থেকে যে ব্যাচটা আমরা সাজাইছি, সেখানে হচ্ছে আমরা কিছু হচ্ছে এ প্লাস ক্যাটাগরি, কিছু এ ক্যাটাগরি, এভাবে হচ্ছে আমরা সাবজেক্ট ওয়াইজ হচ্ছে আমরা সাজিয়েছি। তো তার মধ্যে হচ্ছে আমাদের যে বাংলাতে হচ্ছে ২টা পার্ট, একটা হচ্ছে বাংলা সাহিত্য আর একটা হচ্ছে বাংলা ব্যাকরণ। তো বাংলা ব্যাকরণ যেটা, সেটা আমরা এ প্লাস ক্যাটাগরিতে রাখছি। এরপরে হচ্ছে ইংলিশের ২টা পার্ট, একটা হচ্ছে ইংলিশ লিটারেচার আর হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকেও আমরা এ প্লাস ক্যাটাগরিতে রেখেছি। এরপরে হচ্ছে আমাদের গাণিতিক যুক্তি এবং হচ্ছে মানসিক দক্ষতা। তাহলে জেনারেল পার্ট থেকে হচ্ছে আমরা গাণিতিক যুক্তি এবং হচ্ছে মানসিক দক্ষতা, প্লাস হচ্ছে ইংলিশ
ল্যাঙ্গুয়েজ এবং হচ্ছে বাংলা ভাষা। এই টোটাল ৪ টা টপিককে আমরা A+ ক্যাটাগরিতে রেখেছি এবং বাংলা ভাষা থেকে হচ্ছে ১৫ মার্কস থাকবে, ইংলিশ থেকে হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে ১৫ মার্কস, গাণিতিক যুক্তিতে ১০ এবং মানসিক দক্ষতাতে ১০। টোটাল ৫০ মার্কসের জেনারেল অংশ থাকবে। সেই ৫০ মার্কসটা হচ্ছে আমরা A+ ক্যাটাগরিতে রাখছি। কেন A+ ক্যাটাগরিতে রাখছি একটু যদি ব্যাখ্যা করি, সেক্ষেত্রে হচ্ছে আমরা A+ ক্যাটাগরিতে রাখার কারণ এটাই আমরা প্রথমে আপনাদেরকে শুরু করব। এই সিলেবাসটাই আমরা আপনাদেরকে প্রথমে শুরু করব এবং এটা আমরা দ্রুততম সময়ে শেষ করে দেব। এরপরে আমরা মেডিকেল সায়েন্সের যে পোর্শন, আমি পরবর্তীতে স্লাইডে এগুলো আপনাদেরকে আবার ডিটেলসে দেখাবো। এখন জাস্ট একটু বলে রাখছি যে মেডিকেল সায়েন্সের যে পোর্শন, সেখানে আমরা হচ্ছে আমাদের যে ক্লিনিক্যাল যে পোর্শনটা, ক্লিনিক্যাল পোর্শনে যে 50 মার্কস, ক্লিনিক্যাল পোর্শনে হচ্ছে আপনার আছে মেডিসিন, সার্জারি এবং হচ্ছে গাইনি। এই ৩টা টপিককে আমরা রেখেছি। তার মধ্যে হচ্ছে মেডিসিন থেকে আসবে 17 মার্কসের এমসিকিউ, এরপরে হচ্ছে সার্জারি থেকে 17টা এমসিকিউ এবং হচ্ছে গাইনি থেকে 16টা, টোটাল 50 মার্কস। তো এটাকেও আমরা A+ ক্যাটাগরিতে রেখেছি। তো টোটাল আমরা এই জেনারেল পোর্শন থেকে 50 মার্কে A+ ক্যাটাগরি এবং হচ্ছে মেডিকেল পোর্শন থেকে হচ্ছে A+ ক্যাটাগরিতে রেখেছি হচ্ছে ক্লিনিক্যাল পোর্শনটা। এই টোটাল 100 মার্কসের প্রিপারেশন আমরা প্রথম 15 দিনে শেষ করব। প্রথম 15 থেকে 18 দিনের মধ্যে আমরা শেষ করব। কেন এটাকে A+ ক্যাটাগরিতে রাখছি? কারণ এখানে হচ্ছে সিলেবাসটা কম, এখানে সময় লাগবে কম, কিন্তু মার্কস আপনি ক্যারি করতে পারবেন অনেক বেশি। এই 100 মার্কসের প্রিপারেশন নিয়ে আপনি মিনিমাম 80 তুলতে পারবেন। আমরা যেভাবে আপনাদেরকে পিডিএফ দাগিয়ে এবং হচ্ছে এক্সট্রা ইনফোগুলো দিয়ে এবং হচ্ছে যেভাবে বুঝিয়ে আপনাদেরকে পড়াবো, সেইভাবে যদি আপনারা পড়েন তাহলে এই 100 মার্কস থেকে আপনি অবশ্যই 80, কেউ হয়তো বা 90 মার্কসও ক্যারি করতে পারেন। যখন আপনি 100 মার্কসের মধ্যে 80 থেকে 90 মার্কস আপনি ক্যারি করবেন, তখন আর বাকি যে 100 মার্কস থাকবে সেখান থেকে যদি আপনি 40 মার্কস যদি তুলতে পারেন বা 30 মার্কসও যদি তুলতে পারেন, তাহলে আপনার বিসিএস প্রিলি আপনি টিকে গেলেন এবং খুব ভালোভাবে টিকে গেলেন। তাহলে আমরা দেখব যে আজকে কি আমরা পড়বো এবং কিভাবে পড়বো। আচ্ছা, তো আমি শুরুতে হচ্ছে আমাদের জেনারেল পোর্শন, যেটা জেনারেল পোর্শনটা হচ্ছে কি টপিকগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আপনাদেরকে দেখাবো। এখানে আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে এখন হয়তো অনেকেই বলবে যে মাত্র 1 মাস আছে, এখন প্রিপারেশন নিয়ে কি হবে, এখন প্রিপারেশন নিলে তো বিসিএস হবে না, এই ধরনের মানে আরো অনেক কিছু বলতে পারে। তো আমরা যখন বিসিএস দিচ্ছিলাম তখন আমাদেরকেও অনেকেই বলছিল যে তোমাদেরকে নিবে না, তোমরা তো মানে আমি যখন বিসিএস দিছি আমি হচ্ছে তখন মাত্র এমবিবিএস পরীক্ষাটা পাশ করলাম আর কি। তো পাশ করার পরে যখন আমি বিসিএস এর জন্য প্রিপারেশন নেব, তো সবাই আমাকে হচ্ছে একটু ডিসকারেজ করলো যে প্রিপারেশন নিয়ে লাভ নাই, তোমাদেরকে নিবে না, তোমরা অ্যাপিয়ার দিয়ে হচ্ছে অ্যাপ্লাই করতেছো, তোমাদেরকে এখানে নিবে না, তোমাদেরকে বাদ দিয়ে দিবে। আর তো সেই ক্ষেত্রে আমাদের প্রিপারেশনটা হচ্ছে তেমন ভাবে নেওয়া হয়নি। পরে শেষের দিকে চিন্তা করলাম যে না, প্রিপারেশন না নিলে কেমনে হয়। তো পরে হচ্ছে আমি প্রিপারেশন নিলাম। প্রিপারেশন বেশি দিনে নিই নাই, এই ধরেন সব মিলে হচ্ছে 15 থেকে 20 দিন আমি প্রিপারেশন নিছি। একটা প্রপার ওয়েতে একটা প্রিপারেশন নিছি। প্রপার ওয়েতে প্রিপারেশন নেওয়ার ফলে দেখা গেছে হচ্ছে এই 15-20 দিনের প্রিপারেশন নিয়ে আমি চান্স পেয়ে গেছি। তো আপনাদের ক্ষেত্রে আমি যেটা বলবো, এটা হচ্ছে আমার মানে একদম হচ্ছে পার্সোনাল একটা ঘটনা এবং এটা সত্যি ঘটনা। ঠিক আছে, অনেকে হয়তো বলতে পারেন যে ভাইয়া হয়তো এমনিই বলতেছে। জিনিসটা কিন্তু এরকম না। আমি আসলেই কিন্তু 15 থেকে 20 দিনের প্রিপারেশন নিছি এবং 15 থেকে 20 দিনের প্রিপারেশন নিয়েই কিন্তু বিসিএস এ চান্স পাইছি এবং এখন আপনাদেরকে গাইডলাইন দিচ্ছি। ঠিক আছে? তো এই যে শর্ট পসিবল টাইমে কিভাবে যে আপনারা প্রিপারেশন নিতে পারবেন, সেটা আসলে মানে বুঝতেই পারছেন। আমি আসলে যেভাবে বলবো এভাবে যদি আপনারা যদি ফলো করেন, অবশ্যই ইনশাআল্লাহ আপনারা চান্স পাবেন। 100% চান্স পাবেন। ঠিক আছে? শুধু একটা জিনিস আপনাদেরকে মনে রাখতে হবে যে রেগুলারিটি। রেগুলারিটিটা যদি মেইনটেইন করতে পারেন, আপনারা অবশ্যই চান্স পাবেন। তো এখন আমরা দেখি যে এখানে সিলেবাস গুলো আসলে কিভাবে আছে এবং হচ্ছে এখানে কোন গুরুত্বপূর্ণ টপিক গুলোকে আমাকে আগে পড়তে হবে। প্রথমে তো আমরা বলে নিছি যে 100 মার্কস আমরা কিভাবে পড়বো। আচ্ছা, তো এখন দেখি লিটারেচার পার্ট। লিটারেচার পার্টটা হচ্ছে আমাদের A+ ক্যাটাগরির বাইরে। এরপরও হচ্ছে আমি জাস্ট দেখাচ্ছি এখানে এই 5 মার্কসটা কিভাবে আসে। আপনারা যদি খেয়াল করেন, বিগত যে 2টা স্পেশাল বিসিএস হয়েছিল, এখানে হচ্ছে ইংলিশ লিটারেচার থেকে যে 5 মার্কস আসার কথা ছিল, টোটাল কিন্তু 5 মার্কসটা আসে নাই। 39 বিসিএস আসছিল টোটাল 2 মার্কস, আর 42 বিসিএস আসছিল টোটাল 4 মার্কস, কিন্তু 5 মার্কস কিন্তু এখন আসে নাই। তাহলে বাকি মার্কসগুলো কোথায় গেল? বাকি মার্কসগুলো আসছিল ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে। তার মানে হচ্ছে আমরা যে A+ ক্যাটাগরিতে ইংলিশ ল্যাঙ্গুয়েজ যে রাখলাম, ওইখান থেকে কিন্তু 15 মার্কসের চেয়েও দেখা গেল 16-17 মার্কসও কিন্তু চলে আসতে পারে।
তাহলে সেটাকে আমরা বেশি গুরুত্ব দিচ্ছি। তাহলে দেখেন আমরা কিন্তু প্রিপারেশনটা এমনভাবে নিচ্ছি যেখান থেকে প্রশ্ন মান বন্টনের চেয়েও বেশি প্রশ্ন আসে। ঠিক আছে? তো এরপরেও আমরা যেহেতু পরের পার্টটাতে আমরা প্রথম 15 থেকে 18 দিন A+ ক্যাটেগরির সব সাবজেক্ট আমরা শেষ করব এবং খুব স্মুথলি শেষ করব। এরপরে শেষের 15 দিন হচ্ছে আমরা বাকি যেগুলো পয়েন্ট আছে সেগুলো আমরা শেষ করব। তো এখন বাকি যেগুলো পয়েন্টের মধ্যে আমি সিরিয়ালি যাচ্ছি, এজন্য হচ্ছে A+ ক্যাটেগরিটা হচ্ছে পরে দেখাচ্ছি। তো ইংলিশ লিটারেচারের যে 5 মার্কস, এখানে দেখেন এই যে শেক্সপিয়ার যদি আমরা খেয়াল করি, এই শেক্সপিয়ার থেকে হচ্ছে প্রিভিয়াস বিসিএস মানে বিগত 20টা বিসিএস উইথ স্পেশাল বিসিএস। তো প্রিভিয়াস বিসিএস থেকে অনেকগুলো কোশ্চেন আসছে শেক্সপিয়ার থেকে, কিন্তু স্পেশাল বিসিএস আসছে শুধুমাত্র একটা কোশ্চেন। এরপরে আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখে, এই যে দেখেন জর্জিয়ান পিরিয়ড, এটা ছোট্ট একটা টপিক, মানে ইংলিশ লিটারেচারের মধ্যে সবচেয়ে ছোট টপিক যদি বলি এটা হচ্ছে জর্জিয়ান পিরিয়ড। এই জর্জিয়ান পিরিয়ড থেকে দেখেন বিগত বিসিএস গুলোতে 21টা আসছে, কিন্তু বিগত দুইটা যে স্পেশাল 39 এবং 42 তে টোটাল 3টা কোশ্চেন আসে। তাহলে আমি যদি জর্জিয়ান পিরিয়ডে যদি ভালো মতো পড়ি তাহলে তো আমি 3 নাম্বার এখানে পেয়ে গেলাম। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে এভাবে করে স্টার করে দেওয়া কোনগুলা বেশি গুরুত্বপূর্ণ, কোনগুলাকে আমি বেশি গুরুত্ব দিব। আচ্ছা, এখন দেখি হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজে টোটাল 15 নাম্বার। এটা হচ্ছে আমাদের A+ ক্যাটাগরির একটা সাবজেক্ট। তাহলে A+ ক্যাটাগরির সাবজেক্ট, এটা আমাদেরকে বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে। তো A+ ক্যাটাগরির সাবজেক্টের মধ্যে দেখেন এখানে কিন্তু এর চেয়ে আরো বেশি টপিক আছে। আমি এখানে হচ্ছে যেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক সেগুলো রাখছি, এবং তার মধ্যে হচ্ছে এই গুরুত্বপূর্ণের মধ্যে যেগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলোতে বেশি স্টার দিয়ে রাখছি। তো এখানে খেয়াল করেন যে নাউন অ্যান্ড ডিটারমিনার, এটাতে দেখেন 3 স্টার দিছি, কারণ এখানে বিগত বিসিএস থেকে কম আসছে, কিন্তু স্পেশাল বিসিএস আসছে, মানে জেনারেল বিসিএস গুলোতে 9টা কোশ্চেন, তার মধ্যে স্পেশাল বিসিএস আসছে 2টা কোশ্চেন। আর নাম্বার থেকে দেখেন বিগত বিসিএস থেকে আসছে হচ্ছে 10টা কোশ্চেন, কিন্তু স্পেশাল বিসিএস এ দেখেন 4টা কোশ্চেন চলে আসে। তাহলে দেখেন বিগত বিসিএস প্রশ্ন অ্যানালাইসিস করলে আপনার মনে হতে পারে যে এই টপিকটা অত বেশি গুরুত্বপূর্ণ না, কিন্তু স্পেশাল বিসিএস যখন আপনি দেখবেন স্পেশাল বিসিএস এর নাম্বার থেকে 4টা এমসিকিউ আসছে, তখন তো আপনাকে বুঝতে হবে যে এই টপিকটা আমার জন্য গুরুত্বপূর্ণ। তাহলে সামনের যে স্পেশাল বিসিএস সেখানে এখান থেকে আসতে পারে। ঠিক আছে? এরপরে দেখেন ভার্ব থেকে হচ্ছে বিগত বিসিএস গুলোতে 20টা, স্পেশাল বিসিএস আসছে একটা। এরপরে যদি আমরা খেয়াল করি আরো গুরুত্বপূর্ণ টপিকের মধ্যে ফ্রেজ এন্ড ইডিয়মস, এখানে দেখেন 46টা কোশ্চেন আসছে, এর মধ্যে স্পেশাল বিসিএস এ 2টা। তাহলে দেখেন এই যে ফ্রেজ এন্ড ইডিয়মস, এটা কিন্তু আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ টপিক, এটা আমাদেরকে পড়তে হবে। এরপরে দেখেন কারেকশন, কন্ডিশনাল এবং হচ্ছে ভয়েস, এগুলো থেকে হচ্ছে একটা একটা করে কোশ্চেন আসছে, এবং হচ্ছে বিগত বিসিএস গুলোতেও মোটামুটি হচ্ছে এগুলা গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু এখন দেখেন লাস্টের দিকের যে 3টা টপিক আমি রাখছি, একটা হচ্ছে সাবস্টিটিউশন এন্ড এক্সপ্রেশন, এখান থেকে বিগত বিসিএস এ 34টা কোশ্চেন আসছে, এবং স্পেশাল বিসিএস এ খেয়াল করেন 7টা কোশ্চেন আছে, 7টা এমসিকিউ, 7টা, মানে বিগত বিসিএস এ টোটাল কোশ্চেন আসছে বিগত 20 বছর বিসিএস 34টা, অথচ 2টা স্পেশাল বিসিএস এ এখান থেকে টোটাল 7টা কোশ্চেন আসছে। তা আপনি চিন্তা করেন যে এই টপিকটা যদি আপনি পড়ে নিতে পারেন তাহলে এখান থেকে 2 মার্কস এমনি আপনি পাবেন, এখান থেকে 2 মার্কস আপনি এমনিতেই কমন পাবেন। সিনোনিম অ্যান্টোনিম খেয়াল করেন, সিনোনিম অ্যান্টোনিম থেকে 64টা কোশ্চেন ছিল, এর মধ্যে বিগত 2টা স্পেশাল বিসিএস এ 5টা এমসিকিউ আসছে। তাহলে এটা যদি আপনি পড়তে পারেন তাহলে এখান থেকেও মিনিমাম 2টা এমসিকিউ, 2 থেকে 3টা এমসিকিউ আপনি পাবেন। স্পেলিং যদি আপনি পড়েন এখান থেকেও মিনিমাম 2টা কোশ্চেন পাবেন। তাহলে দেখেন এই 15 নাম্বারের মধ্যে আমি 3টা টপিক থেকে প্রায় 7 থেকে 8 নাম্বার আমি এমনিই পেয়ে যাচ্ছি। তো আমাদের পড়ানোর ওয়েটা থাকবে এভাবে যে আমরা যে টপিকগুলো পড়াবো এখান থেকে মাস্ট কোশ্চেন আসবেই, আমরা এভাবে করেই পড়াবো। এবং হচ্ছে আপনারা যদি এটা ফলো করেন, রেগুলার যদি ক্লাস করেন, লাইভ ক্লাসগুলো অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা রেকর্ডেড ক্লাস করব, পরে করব, এই জিনিসগুলো মাথায় রাখা যাবে না। যেহেতু সময় এখন কম, আমাদেরকে রেগুলার লাইভ ক্লাসগুলো করতে হবে। রেগুলার লাইভ ক্লাস আমরা প্রতিদিন রাত 8টা থেকে 8:30টার মধ্যে হচ্ছে রেগুলার লাইভ ক্লাস আমরা নিব। লাইভ ক্লাস শেষ হওয়ার পরে আপনি হচ্ছে প্রিপারেশন নেবেন, পরের দিন বা যেদিন এর পরের যে লেকচার হবে লেকচারের আগে হচ্ছে আপনারা একটা পরীক্ষা দিয়ে নেবেন। ঠিক আছে? আমাদের টপিকগুলো সুন্দর মতো গোছানো থাকে এবং হচ্ছে খুব শর্ট করে দেওয়া, শুধুমাত্র যেগুলো গুরুত্বপূর্ণ থাকবে, যেগুলো আপনারা পড়লে অবশ্যই কমন পাবেন সেগুলোই দেওয়া। সেই কারণে আপনি যদি লাইভ ক্লাসগুলো রেগুলারলি করেন এবং যদি আপনি পড়াটা যদি কমপ্লিট করতে পারেন, আপনি অবশ্যই বিসিএস এ চান্স পাবেন। আচ্ছা, এরপরে চলে আসে হচ্ছে আমাদের বাংলা সাহিত্য। তো বাংলা সাহিত্যের মধ্যে দেখেন 5 নাম্বার। তো এই 5 নাম্বারের মধ্যে খেয়াল করেন
প্রাচীন যুগ থেকে স্পেশাল বিসিএস এ টোটাল 2টা কোশ্চেন আসছে। এরপরে মধ্যযুগ থেকে একটা আসছে, কিন্তু মধ্যযুগ কিন্তু অন্যান্য বিসিএস এর জন্য গুরুত্বপূর্ণ। সো স্পেশাল বিসিএস একটা আসলেও এইবারের যে স্পেশাল বিসিএস হবে এখানে বেশি প্রশ্ন আসতে পারে। তাহলে প্রাচীন যুগ এবং মধ্যযুগ দুইটা ছোট ছোট টপিক যদি আমরা পড়তে পারি, এখানে আমরা মিনিমাম 2 থেকে 3 নাম্বার আমরা কমন পাবো। এরপরে হচ্ছে রবীন্দ্রনাথ নিয়ে আমরা যদি পড়ি তাহলে সেখান থেকে একটা কোশ্চেন আমরা কমন পাবো। এরপরে বাংলাদেশের যে ঐতিহাসিক ঘটনা কেন্দ্রিক যে সাহিত্যগুলো, যেমন হচ্ছে আমরা যদি বলি ভাষা আন্দোলন ভিত্তিক নাটক, উপন্যাস, চলচ্চিত্র, এরপরে হচ্ছে মুক্তিযুদ্ধ কেন্দ্রিক নাটক, উপন্যাস এবং হচ্ছে চলচ্চিত্র, প্রামাণ্য চলচ্চিত্র, এরপরে হচ্ছে চিত্রাঙ্কন, এগুলো যদি আমরা দেখি তাহলে এখান থেকে আমরা একটা কোশ্চেন পাবোই। তাহলে দেখেন এই 4-5টা টপিক পড়লে এখান থেকে আমাদের 5 নাম্বারটা অবশ্যই কভার হয়ে যাবে। আচ্ছা, এরপর আমাদের এ প্লাস ক্যাটাগরি আরেকটা টপিক হচ্ছে বাংলা ভাষা। এই বাংলা ভাষা যদি আমরা পড়তে পারি তাহলে এখান থেকে আমরা 15তে 15ই আমরা তুলতে পারবো। তাহলে দেখেন এখানে কিভাবে আসছে কোশ্চেনগুলো। এখানে যেমন ধরেন হচ্ছে ধ্বনি ও বর্ণ, এখান থেকে হচ্ছে স্পেশাল বিসিএস একটা, সন্ধি, বাংলা বানানের নিয়ম, শব্দ, এগুলো থেকে একটা করে কোশ্চেন আসে। সমাস থেকে আবার 2টা কোশ্চেন, সমাস, উপসর্গ এবং কারক, এগুলো থেকে 2টা কোশ্চেন, আবার এক কথায় প্রকাশ থেকে 2টা কোশ্চেন। এরপরে দেখেন ওই যে ইংলিশ ল্যাঙ্গুয়েজে যেমন হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম ছিল, এখানেও সেম সমার্থক এবং বিপরীতার্থক শব্দ এবং হচ্ছে পারিভাষিক শব্দ, এই শব্দগুলো থেকেই বেশি কোশ্চেন আসছে। দেখেন টোটাল বিগত বিসিএস এ 3, 2, 5 টোটাল 8টা কোশ্চেন আসছে, তার মানে হচ্ছে 4টা মিনিমাম। আপনি এই 3টা টপিক করলে 4টা এমসিকিউ আপনি অবশ্যই পাবেন। তাহলে এইগুলোতে আমাকে জোর দিতে হবে, এগুলোতে একটু বেশি ফোকাস করতে হবে। ফোকাসটা এই যে সমার্থক শব্দ, বিপরীতার্থক শব্দ এবং হচ্ছে পারিভাষিক শব্দ, এগুলোতে একটু ফোকাস করতে হবে। বাকিগুলোতেও ফোকাস করতে হবে, বাকিগুলো হচ্ছে আমরা যেভাবে হচ্ছে আপনাদেরকে দাগিয়ে দিব, জাস্ট এভাবে করে পড়লেই হয়ে যাবে। আচ্ছা, এরপরে আমরা চলে আসি হচ্ছে বাংলাদেশ বিষয়াবলী। তো বাংলাদেশ বিষয়াবলীর মধ্যে হচ্ছে বাংলাদেশের যে পরিচিতি, তো বাংলাদেশের পরিচিতি থেকে হচ্ছে একটা, এখানে খেয়াল করেন প্রাচীন ও মধ্যযুগ। তো প্রাচীন যুগ তো আগে অনেক কিছু পড়তে হতো, রিসেন্টলি আপনাদের জন্য একটা সুখবর হচ্ছে যে সিলেবাস একটু মানে কমিয়ে দিছে। তাহলে হচ্ছে এই যে সিলেবাস আগে ছিল হচ্ছে একদম 300 খ্রিস্টাব্দ থেকে আমরা পড়ে আসতাম, যে বিভিন্ন মৌর্য যুগ, তারপর হচ্ছে চন্দ্রগুপ্ত, এগুলো এখন আর পড়তে হবে না। ঠিক আছে, এখন হচ্ছে আমরা 1757 সালে হচ্ছে আমাদের যে পলাশীর যুদ্ধ, এই যে পলাশীর যুদ্ধ থেকে শুরু করে আমরা হচ্ছে পাকিস্তান ভাগ, মানে ভারত উপমহাদেশের যে ভাগ, এতটুকু পর্যন্ত পড়লে আমাদের প্রাচীন যুগ এবং হচ্ছে মধ্যযুগ কভার হয়ে যাবে। তাহলে এই অল্প টপিকে মেনলি হচ্ছে ইংরেজ শাসন এবং হচ্ছে ইংরেজ শাসনটাই ইংরেজ শাসনটাই যদি আমরা ভালো মতো পড়তে পারি তাহলে এখান থেকে আমরা মিনিমাম 2টা কোশ্চেন কমন পাবো। এরপরে হচ্ছে পাকিস্তান আমলে বাংলাদেশ, এটা হচ্ছে আপনাদের সিলেবাসে ওটা নিয়ে কোনো কিছু বলা নেই, কিন্তু 47তম বিসিএস এর যে সিলেবাস, এখানে পাকিস্তান আমলে বাংলাদেশটাতে ওনারা যেটা করছে 66 এবং 69, এই 2টা টপিক হচ্ছে বাদ দিয়ে দিচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে ওদেরকে যেহেতু বাদ দিচ্ছে, সেই ক্ষেত্রে আপনাদেরকেও এটা বাদ দিয়ে দিবে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনাদেরকে এই 2টা টপিক পড়তে হবে না আশা করছি। এরপর হচ্ছে মুক্তিযুদ্ধ আমরা বরাবরই অনেক কিছু ইনফরমেশন জানি, মুক্তিযুদ্ধ নিয়ে আমরা সবাই অনেক পড়াশোনা করছি আশা করছি। তো মুক্তিযুদ্ধ খুবই সুন্দর মতো গোছানো একটা পড়া। এখানে হচ্ছে যে মানে কোন জায়গাগুলো থেকে প্রশ্ন আসে আপনি জাস্ট একবার দেখলে, আমরা জাস্ট যেভাবে পিডিএফটা দেখাবো একবার দেখলে আপনি বুঝতে পারবেন যে কিভাবে আপনার প্রশ্নটা আসবে। এরপর হচ্ছে বাংলাদেশের সম্পদের মধ্যে যেটা কৃষিজ সম্পদটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে আমাদের কৃষি সেক্টরটা, এগ্রিকালচারাল যে সেক্টরটা, এখান থেকে আপনাকে বেশি কোশ্চেন দিবে আপনাকে। এরপরে হচ্ছে জনসংখ্যা মোটামুটি ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে বাংলাদেশের অর্থনীতিটা ইম্পর্টেন্ট। এরপরে খেয়াল করেন একটা জিনিস, সংবিধান এবং হচ্ছে শাসন ব্যবস্থা, এখান থেকে স্পেশাল বিসিএস টোটাল 6টা কোশ্চেন আসছে। বাংলাদেশের সম্পদ থেকে 4টা, মুক্তিযুদ্ধ থেকে 5টা, প্রাচীন যুগ মধ্যযুগ থেকে 5টা। এই 4টা টপিক পড়লেই তো আপনার 20 নাম্বার কভার হয়ে গেল। ঠিক আছে, তো যদিও এটা আমাদের এ প্লাস ক্যাটাগরির মধ্যে আমরা রাখিনি, এটা হচ্ছে পরের ক্যাটাগরিতে আমরা রাখছি, বাট এটা আমরা পড়বো। আচ্ছা, এরপরে চলে আসেন হচ্ছে আন্তর্জাতিক বিষয়গুলিতে টোটাল 20 মার্কস। এখানে সাম্প্রতিক থেকেই বেশি আসে। সাম্প্রতিক থেকে দেখেন স্পেশাল বিসিএস এ টোটাল 8টা, তার মানে হচ্ছে 4টা করে যদি হিসাব করি। এরপরে দেখেন মহাদেশগুলোর মধ্যে সব মহাদেশ পড়ার দরকার নেই, এশিয়া এবং ইউরোপ পড়লে এনাফ। এশিয়া থেকে বিগত স্পেশাল বিসিএস এ 6টা, ইউরোপ থেকে 4টা। এরপরে দেখেন জাতিসংঘ থেকে 3টা। আচ্ছা, এরপরে কিছু অঙ্গ সংগঠন আছে, সেগুলো থেকে হচ্ছে 4টা। এরপরে হচ্ছে আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থা, ভূ রাজনীতি থেকে 5টা, এবং হচ্ছে আন্তর্জাতিক নিরাপত্তা, আন্তঃরাষ্ট্রীয় ক্ষমতা থেকে হচ্ছে 3টা, আর হচ্ছে আন্তর্জাতিক পরিবেশগত ইস্যু এবং হচ্ছে কূটনীতি, এখান থেকে 4টা।
তাহলে দেখেন এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে সাম্প্রতিক এশিয়া, ইউরোপ এবং হচ্ছে আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থা এবং ভূরাজনীতি, এগুলাই গুরুত্বপূর্ণ। তাহলে এই টপিকগুলো হচ্ছে আমাদেরকে বেশি ফোকাস করতে হবে। আচ্ছা, এরপরে চলে আসছে আমাদের আরেকটা এ প্লাস ক্যাটাগরির টপিক। তাহলে এ প্লাস ক্যাটাগরির টপিক আমরা জেনারেল পার্ট থেকে রাখছি 4টা। কেন গাণিতিক যুক্তিকে আমরা 10 নাম্বার থাকার পরেও আমরা গাণিতিক যুক্তিকে এ প্লাস ক্যাটাগরিতে রাখছি? আপনি যদি কয়েকটা মেথডে যদি ম্যাথগুলো যদি করতে পারেন, জাস্ট কয়েকটা রুলস, দেখা গেল সর্বসাকুল্যে আপনি 25 থেকে 30টা রুলস বা 40টা রুলস যদি আপনি যদি পড়েন, এই রুলসগুলোর ভেতরেই সব অঙ্ক চলে আসবে। এখান থেকে আপনি 10টা অঙ্ক কমন পাবেন এবং ম্যাথ তো হচ্ছে ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। আপনি যদি প্রপার ওয়েতে করতে পারেন, ম্যাথ ভুল যাবে না। আর যেহেতু আমরা সবাই হচ্ছে বিজ্ঞানের স্টুডেন্ট ছিলাম, আমাদের জন্য ম্যাথ একদম ইজি। আমরা যদি জাস্ট একটু রিক্যাপিচুলেট করি, আমরা এটা খুব ভালোভাবে শেষ করতে পারবো এবং এটাতে খুব বেশি এফোর্ট দিতে হবে না। জাস্ট ক্লাসগুলো মনোযোগ দিয়ে করবেন, কি বলতেছে এটা শুনবেন, জাস্ট ওই পরীক্ষায় গিয়ে জাস্ট এটা অ্যাপ্লাই করে দিবেন, তাহলে দেখবেন আপনি গাণিতিক যুক্তিতে 10-এ 10 পেয়ে যাবেন। তো এটা হচ্ছে আমাদের জন্য একটা এ প্লাস ক্যাটাগরির একটা টপিক। তো এখানে দেখেন, এখানে শতকরা থেকে হচ্ছে বিগত স্পেশাল বিসিএস এ হচ্ছে একটা কোশ্চেন আসছে, অসমতা থেকে হচ্ছে 3টা, সূচক এবং লগারিদম থেকে হচ্ছে 2টা, অনুক্রম ও ধারা থেকে 2টা, পরিমিতি ও সরল ক্ষেত্র থেকে 3টা, এরপর হচ্ছে ভেন চিত্র এবং হচ্ছে বিন্যাস ও সমাবেশ থেকে হচ্ছে একটা। এখানে আরো অনেকগুলো টপিক ছিল, কিন্তু এই টপিকগুলো থেকে বেশি কোশ্চেন থাকাতে এই টপিকগুলোকে আমি মেনশন করছি। আর কিছু টপিক আছে, মেইনলি এই টপিকগুলো পড়লে আপনি 10-এ মিনিমাম 8টা থেকে 9টা আপনি কোশ্চেন কমন পেয়ে যাবেন। আচ্ছা, এরপরে চলে আসে হচ্ছে মানসিক দক্ষতা। তো মানসিক দক্ষতাতে আমি যেটা করছি সেটা হচ্ছে, মানসিক দক্ষতাতে আসলে 5টা কি 6টা টপিক আছে। তো তার মধ্যে থেকে আমি শুধু 2টা টপিককে বাছাই করছি। এই 2টা টপিক পড়লেই খেয়াল দেখেন, এখানে একটা থেকে আসছে 11টা, আর একটা থেকে আসছে 3টা, টোটাল কত হলো? টোটাল হচ্ছে 14টা। তো 2 দিয়ে যদি ভাগ করি 7টা, তাহলে দেখেন 2টা টপিক পড়লে আপনি 7টা এমসিকিউ কমন পাবেন। 2টা টপিক পড়লেই 7টা এমসিকিউ কমন পাবেন। তাহলে দেখেন এগুলো পড়তে কিন্তু বেশি সময় লাগবে না, এখানে খুব অল্প টপিক। তাহলে আমাদের এ প্লাস ক্যাটাগরির 4টা যে সাবজেক্ট, তার মধ্যে একটা হচ্ছে বাংলা ভাষা, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, গাণিতিক যুক্তি এবং হচ্ছে মানসিক দক্ষতা। এই 4টা আমরা খুব দ্রুততম সময়ে শেষ করব এবং আমরা আশা রাখতেছি যে এখানে আমরা 50-এ মিনিমাম 48 আমরা পাবো। 50-এ মিনিমাম আমরা 48 পাবো। এখন চলে আসে হচ্ছে আমাদের মেডিকেল সায়েন্স। তো মেডিকেল সায়েন্সের আমি আগের সিলেবাসটা একটু দিচ্ছি, কারণ আগের সিলেবাসের প্রশ্নটা একটু অ্যানালাইসিস করা হয়েছিল। তো এখন যেহেতু নতুন কিছু সিলেবাস আমরা অ্যাড করছি, তো সেটা আমি পরে দেখাচ্ছি। আগের সিলেবাসটা দেখাই। আগে যেটা ছিল দেখেন, সবগুলো থেকে ইকুয়াল মার্কস ক্যারি করার কথা। ফিজিওলজি, অ্যানাটমি, প্যাথোলজি এবং মেডিসিন, এগুলো থেকে ইকুয়াল মার্কস ক্যারি করার কথা। কিন্তু প্রশ্ন অ্যানালাইসিস করে দেখা যাচ্ছে যে মেডিসিন থেকে 42 বিসিএস এ 40টা কোশ্চেন আসছে, 39 বিসিএস এ 39টা কোশ্চেন আসছে, ফিজিওলজি থেকে হচ্ছে 30টা কোশ্চেন আসছে এবং 42 বিসিএস এবং 39 বিসিএস 18টা কোশ্চেন আসছে। তাহলে দেখেন এই যে মেডিসিন এবং ফিজিওলজি, এই দুইটাতেই হচ্ছে প্রায় 70 মার্কসের প্রিপারেশন ওরা দিয়ে দিছিল। তাহলে এবারও হচ্ছে যে আমরা মেডিসিন যে শুরুতে পড়বো, তো মেডিসিন যেহেতু আমরা শুরুতে পড়বো, মেডিসিনে যে 17 মার্কস বলছে, আমার কাছে মনে হচ্ছে যে মেডিসিনে 17 মার্কসের চেয়ে হয়তো আরেকটু বেশি হয়তো আমরা পেতে পারি, হয়তো বা 17-র জায়গায় হচ্ছে 20টা এমসিকিউ হয়তো আমরা পেয়ে যেতে পারি। ঠিক আছে? তো এ প্লাস ক্যাটাগরির একটা সাবজেক্ট হিসেবে মেডিসিন যদি আমরা প্রথমে প্রিপারেশন নিই, হয়তো বা দেখা গেল আমরা 50-এর প্রিপারেশন নিছি, আসলে আমরা প্রিপারেশন নিছি হচ্ছে 53 বা 54 নাম্বারের প্রিপারেশন নিয়ে নিছি। আচ্ছা, তাহলে দেখেন এখনের সিলেবাস অনুযায়ী দেখেন, অ্যানাটমিতে হচ্ছে 12, ফিজিওলজিতে 8, বায়োকেমিস্ট্রি, প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, ফার্মাকোলজি, কমিউনিটি মেডিসিন অ্যান্ড ফরেনসিক মেডিসিন, এগুলো থেকে হচ্ছে 5 করে। মেডিসিন থেকে 17টা, সার্জারি থেকে 17টা এবং হচ্ছে অবস্টেটিক্স এবং গাইনিকোলজি থেকে 16টা। তো ক্লিনিক্যাল পার্ট মেডিসিন, সার্জারি এবং গাইনি, যেহেতু এগুলো থেকে হচ্ছে কোশ্চেনের পরিমাণ বেশি, এমসিকিউ বেশি আসবে, সো এটা হচ্ছে আমাদের জন্য এ প্লাস ক্যাটাগরি। এবং হচ্ছে ক্লিনিক্যাল পোর্শনটা হচ্ছে আমরা এমবিবিএস লাইফের একদম শেষের দিকে পড়ছি। সো আশা করি এটা সবারই মনে থাকবে, যারা নিউলি হচ্ছে এমবিবিএস পাস করছে বা এখন ইন্টার্নশিপ করতেছেন, তো তাদের ক্ষেত্রে মেডিসিন, সার্জারি, গাইনিও কিছুদিন আগে প্রফেশনাল পরীক্ষা দিচ্ছেন, তো সবারই এগুলো মনে থাকবে। তো আমরা যেহেতু এটা শুরুতেই যেহেতু এটা শুরু করব, দেখা যাবে হচ্ছে আপনাদের ভালো লাগবে যে আমরা তো এগুলো পারি, আমরা তো এখানে ম্যাক্সিমামই পারি। তো এই 50 মার্কস তো আমাদের টার্গেট থাকবে, এই 50 মার্কসের মধ্যে আমরা মিনিমাম 40 মার্কস আমরা তুলতে পারবো।
আপনারা যদি ভালো মতো পড়তে পারেন তাহলে 40 মার্কস, তাহলে হচ্ছে আমাদের এ প্লাস ক্যাটাগরির 100 মার্কসের প্রিপারেশন আমাদের হয়ে গেল। এবং এই 100 মার্কসের প্রিপারেশন নেব আমরা মাত্র 15 থেকে 18 দিনের মধ্যে। আমরা এভাবে করে আমাদের রুটিনটা সাজাইছি, এই রুটিনটা সাজিয়ে আমরা হচ্ছে পরীক্ষাগুলো নিচ্ছি। আচ্ছা আচ্ছা, আবার আপনাদেরকে বলে দিই যে আমাদের যে বিসিএস ব্যাচটা যে শুরু হবে সেটা হচ্ছে একটা ব্যাচ শুরু হবে জুনের 1 তারিখ থেকে, আর একটা হচ্ছে 2 তারিখ থেকে। তো আপনারা যারা হচ্ছে এখনো ভর্তি হন নাই আপনারা হচ্ছে এনরোল করে নিতে পারেন। এখানে আরেকটা সুবিধা হচ্ছে যে আপনারা এখন যারা ভর্তি হবেন তারা হচ্ছে ডিসকাউন্টে ভর্তি হতে পারবেন, স্পেশাল ডিসকাউন্টে ভর্তি হতে পারবেন, মাত্র 3060 টাকা দিয়ে ভর্তি হয়ে যেতে পারবেন। আচ্ছা, এখন আসি হচ্ছে আমাদের মেডিসিনের যে টপিকগুলো। তো মেডিসিনের টপিকগুলোকেও আমি আবার ইম্পর্টেন্ট টপিকের ভিত্তিতে হচ্ছে আবার একটু সাজাইছি। তো এখানে দেখেন আমাদের অনেকগুলো টপিক আছে, যেমন হচ্ছে ইনফেকশাস ডিজিজ, সিমটম অ্যানালাইসিস, কার্ডিওভাস্কুলার, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল, নেফ্রোলজি, নিউরোলজি, water and electrolyte balance, skin disease, endocrine, connective tissue, disease of the blood, respiratory, hepatobiliary and pancreatic, geriatric medicine, STD and হচ্ছে মেডিকেল সাইকোলজি। এখানে অনেকগুলো টপিক দেওয়া আছে। এখন আপনারা একটা জিনিস চিন্তা করেন, আপনি তো হচ্ছে যখন বিসিএস ক্যাডার হবেন তখন আপনার পোস্টিং হবে কোথায়? আপনার প্রথম পোস্টিং হবে উপজেলাতে। তো এখানে প্রশ্নটা আসবে ওভাবেই যে আপনি উপজেলাতে গিয়ে কিভাবে ম্যানেজ করবেন, ওই রিলেটেড কিছু কোশ্চেন। আর আমাদের ওভারঅল সবসময় কিছু কিছু টপিক এমনিতেই সবসময় আমাদের জন্য গুরুত্বপূর্ণ থাকে, যেমন হচ্ছে কার্ডিওভাস্কুলার সিস্টেম। আপনি উপজেলায় যান না যান যেখানে থাকেন না কেন, কার্ডিওভাস্কুলার সিস্টেম আমাদের জন্য সব সময় গুরুত্বপূর্ণ। সো কিছু টপিক আছে যেগুলো হচ্ছে আপনার জন্য সব সময়ই হচ্ছে গুরুত্বপূর্ণ টপিক, সেগুলো আমাদেরকে পড়তে হবে প্রথম কথা। আচ্ছা, তো সেই ক্ষেত্রে দেখেন যে ইনফেকশাস ডিজিজ যেমন মনে করেন উপজেলাতে আপনি যে রোগীগুলো পাবেন, যেমন হচ্ছে আপনি উপজেলাতে কি পাবেন, জ্বর নিয়ে তো সব রোগী পাবেন। তো জ্বরের মধ্যে হচ্ছে কি কি আছে, ডেঙ্গু আছে, ম্যালেরিয়া আছে, তারপর হচ্ছে টাইফয়েড ফিভার আছে, বিশেষ করে টাইফয়েড ফিভার। তাহলে দেখেন এই যে ফিভার গুলো যে আছে এগুলো নিয়ে হচ্ছে আপনাকে কোশ্চেন করতে পারে। তো এগুলো আমরা ভালো মতো পড়ে দিব। এরপর দেখেন সিমটম অ্যানালাইসিস বলতে যে সিমটমস গুলো নিয়ে আসে সেগুলো অ্যানালাইসিস, সেখান থেকে মোটামুটি আসতে পারে, লেস ইম্পর্টেন্ট আর কি। এরপর দেখেন কার্ডিওভাস্কুলার সিস্টেম কিন্তু বরাবরের মতো ইম্পর্টেন্ট, কারণ বিগত দুইটা স্পেশাল বিসিএস এই কার্ডিওভাস্কুলার সিস্টেম থেকে অনেকগুলো কোশ্চেন আসছে। বিশেষ করে হচ্ছে কার্ডিওভাস্কুলার সিস্টেমের যে আমাদের যে মায়োকার্ডিয়াল ইনফার্কশনের যে পার্টটা, হ্যাঁ মায়োকার্ডিয়াল ইনফার্কশনের যে বা অ্যাকিউট করোনারি সিনড্রোম যদি বলি, অ্যাকিউট করোনারি সিনড্রোমের যে পার্টটা, এখান থেকে কোশ্চেন বেশি আসছে। প্লাস হচ্ছে কার্ডিওভাস্কুলার সিস্টেমে যে অ্যারিথমিয়া গুলো, যেমন হচ্ছে এট্রিয়াল ফিব্রিলেশন, এরপরে হচ্ছে ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া, এই জায়গাগুলো থেকে এই পোর্শনগুলো থেকে কোশ্চেন একটু বেশি আসছে। এবং হচ্ছে কিছু হচ্ছে অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ, এগুলো থেকে কোশ্চেন বেশি আসছে। তো কার্ডিওভাস্কুলার সিস্টেম যখন আমরা পড়বো তো ওইখানে কোন ফিজিওলজিটা পড়তে হবে, কোন প্যাথোলজিটা আমাদেরকে পড়তে হবে, কোন মেডিসিনটা আমাদেরকে পড়তে হবে, সেটা আমরা ওভাবে করে পড়ে নেব। এরপরে দেখেন নিউরোলজিক্যাল সিস্টেম। তো নিউরোলজিক্যাল সিস্টেমটাও আমাদের জন্য গুরুত্বপূর্ণ। নিউরোলজিক্যাল সিস্টেম থেকে হচ্ছে আমাদের আপার মোটর, লোয়ার মোটর। আমরা তো সবসময় হচ্ছে নিউরোলজির মেডিসিন গেলেই নিউরোলজি বললেই হচ্ছে আপার মোটর নিউরন লেশন বলো আর হচ্ছে লোয়ার মোটর নিউরন লেশন বলে, এগুলাই হচ্ছে স্যাররা আমাদের সবসময় জিজ্ঞেস করতো। এগুলো স্যাররা জিজ্ঞেস করতো কারণ এগুলো আমাদের ইম্পর্টেন্স আছে। যেমন একটা স্ট্রোকের রোগী যদি আপনাকে দেয় তাহলে সেটা কি আপার মোটর হবে নাকি লোয়ার মোটর হবে, সেটার এক্সামিনেশনটা কি, সেটাতে আমরা প্ল্যান্টার রেসপন্সটা কেমন পাবো, এই জিনিসগুলো নিয়ে হচ্ছে কোশ্চেন করে। মানে হচ্ছে জাস্ট একটু বাস্তবধর্মী কিছু কোশ্চেন হবে, মানে যে রোগীগুলো হচ্ছে আপনি ওয়ার্ডে পাবেন, যে রোগীগুলো আপনি উপজেলাতে বেশি পাবেন সেটা। তারপর হচ্ছে ওয়াটার এন্ড ইলেক্ট্রোলাইটস। তাহলে ওয়াটার এন্ড ইলেক্ট্রোলাইটস কেন ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে ওয়াটার এন্ড ইলেক্ট্রোলাইটস আপনার কাছে ডায়রিয়া নিয়ে রোগী আসতে পারে, তো তার ইলেক্ট্রোলাইট ইমব্যালেন্স থাকতে পারে। তাহলে আপনি তাকে কি ফ্লুইড দিবেন, আর ওর কি সোডিয়াম কি বেশি ছিল নাকি পটাশিয়াম কম ছিল নাকি বাইকার্বনেটের কি অবস্থা, এগুলো দেখেই তো আমাদেরকে ফ্লুইড ম্যানেজমেন্টটা করতে হবে। তাহলে ইলেক্ট্রোলাইট যে ইমব্যালেন্স, এই ইমব্যালেন্সটা আমাদেরকে এখান থেকে পড়ে নিতে হবে। এরপরে খেয়াল করেন স্কিন ডিজিজ। আপনি যখনই উপজেলা থেকে আউটডোরে বসবেন আপনি সব ধরনের স্কিন ডিজিজ পেয়ে যাবেন। বিশেষ করে আপনি যদি কোনোদিন কোনো পেশেন্টও না দেখেন তাহলেও দেখবেন হচ্ছে আপনি স্কিন ডিজিজের মধ্যে স্ক্যাবিসটা আপনার মুখস্থ হয়ে যাবে, এত পরিমাণে স্ক্যাবিস আপনি আউটডোরে দেখবেন। তাহলে খেয়াল করেন স্ক্যাবিস নিয়ে কিন্তু আমাদের কোশ্চেন হতে পারে। এরপর হচ্ছে ফাঙ্গাল ইনফেকশন গুলো নিয়ে আপনাদেরকে কোশ্চেন হতে পারে, টিনিয়া নিয়ে কোশ্চেন হতে পারে, মানে যেগুলো কমনলি আপনি হচ্ছে উপজেলাতে পাবেন এবং হচ্ছে যেগুলো সবসময়, মানে স্কিন ডিজিজ বলতেই হচ্ছে মেইনলি হচ্ছে টিনিয়া, স্কিন ডিজিজ বললেই হচ্ছে টিনিয়া। তাহলে দেখেন টিনিয়া থেকে আপনি কোশ্চেন পাওয়ার সম্ভাবনা বেশি, এরপর হচ্ছে স্ক্যাবিস থেকে কোশ্চেন পাওয়ার সম্ভাবনা বেশি। তাহলে এগুলোকে আমাদেরকে একটু বেশি জোর দিতে হবে। এবং হচ্ছে আউটডোরে উপজেলাতে যে রোগীগুলো আমরা দেখতাম তার মধ্যে 50% হচ্ছে চর্মরোগ,
সবগুলো স্কিন ডিজিজ, 50% স্কিন ডিজিজ আর 50% আদার্স। তাহলে এই জন্যই আমাদের স্কিন ডিজিজটা একটু গুরুত্বপূর্ণ। এরপরে এন্ডোক্রাইন এন্ড মেটাবলিক ডিজিজ, এখানে হচ্ছে মেইনলি মেটাবলিক ডিজিজের মধ্যে হচ্ছে আমাদের ডায়াবেটিসটা হচ্ছে গুরুত্বপূর্ণ। তো ডায়াবেটিস নিয়ে আমরা মোটামুটি ভালো মতো পড়বো। এরপর হচ্ছে কানেক্টিভ টিস্যু ডিসঅর্ডার, এখানে হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস, এরপর হচ্ছে এসএলই, এগুলো আমরা একটু ভালো মতো পড়বো, এবং হচ্ছে অস্টিও আর্থ্রাইটিস, এগুলো পেশেন্টগুলো আমরা একটু পাই। এরপর দেখেন ডিজিজ অফ দ্য ব্লাড, এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ ডিজিজ অফ দ্য ব্লাড? কারণ উপজেলাতে যতগুলো রোগী আপনি পাবেন তার মধ্যে ম্যাক্সিমামই দেখবেন হচ্ছে অ্যানিমিয়া। বিশেষ করে যতগুলো মহিলা আসবে সবার দেখবেন অ্যানিমিয়া, এবং ম্যাক্সিমামেরই হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই যে এনিমিয়াটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এরপরে হচ্ছে আমরা কিছু স্পেশাল কেস যেমন হচ্ছে যেগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল, যেমন হচ্ছে লিউকেমিয়া, লিম্ফোমা, এগুলো আমরা এখানে পেতে পারি। এরপর দেখেন রেসপিরেটরি সিস্টেম, রেসপিরেটরি সিস্টেমটাও কেন ইম্পর্টেন্ট? কারণ হচ্ছে রেসপিরেটরি সিস্টেমের রোগী, আপনি শীতকালে যত রোগী আসবে সবই রেসপিরেটরি সিস্টেম। বিশেষ করে হচ্ছে আপনি যখন দেখবেন হচ্ছে অ্যাজমা সিওপিডির রোগী শীতকালে বেড়ে যাবে, প্রচুর পরিমাণে অ্যাজমা সিওপিডি। তাহলে দেখেন অ্যাজমা এবং সিওপিডি এই দুইটা পোর্শন থেকে আপনার কোশ্চেন থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি। প্লাস এখানে হচ্ছে রেসপিরেটরি সিমটমস এর হচ্ছে আরেকটা সিস্টেমের হচ্ছে আরেকটা পার্ট হচ্ছে নিউমোনিয়া। নিউমোনিয়ার প্রচুর পেশেন্ট আপনি পাবেন। তাহলে নিউমোনিয়া, সিওপিডি, অ্যাজমা এগুলো যদি পড়েন তাহলে এখান থেকে আপনি একটা দুটো কোশ্চেন পেয়ে যাবেন। এরপর হচ্ছে হ্যাপাটোবিলিয়ারি অ্যান্ড প্যানক্রিয়াটিক। তো হ্যাপাটোবিলিয়ারির মধ্যে হচ্ছে মেইনলি হচ্ছে অ্যাকিউট ভাইরাল হ্যাপাটাইটিস নিয়ে হচ্ছে কোশ্চেন হতে পারে, এবং হচ্ছে আরেকটা হতে পারে হচ্ছে ক্রনিক লিভার ডিজিজ, যে ক্রনিক লিভার ডিজিজ কেন হয়, এটার ইটিওলজি কি, এরপর হচ্ছে এটার ম্যানেজমেন্ট কি, এই টাইপসের কিছু কোশ্চেন হতে পারে। এরপর জেরিয়াট্রিক মেডিসিন, জেরিয়াট্রিক মেডিসিন হচ্ছে জেরিয়াট্রিক এইজে যে ডিজিজগুলো হয় মেইনলি হচ্ছে যে ইনফেকশন রিলেটেড, বিশেষ করে ইউটিআই এবং হচ্ছে নিউমোনিয়া, এই দুটো হচ্ছে বেশি হয়। তো এই রিলেটেড কোশ্চেনগুলো আমরা হয়তো পরীক্ষাতে পাবো। এরপর হচ্ছে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, এটাও আপনি যখন উপজেলাতে যাবেন সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজের অনেকগুলো পেশেন্ট আপনি পাবেন। তো সেই ক্ষেত্রে এখান থেকেও কোশ্চেন আসতে পারে। আচ্ছা, এরপর হচ্ছে মেডিকেল সাইকোলজি। সাইকোলজি দেখা যাবে হচ্ছে আপনি অ্যাংজাইটির পেশেন্ট, প্রচুর পরিমাণে অ্যাংজাইটির পেশেন্ট হচ্ছে, তাহলে জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার। ঠিক আছে? এরপর হচ্ছে অ্যাকিউট স্ট্রেস ডিসঅর্ডার। এরপর হচ্ছে সাইকোজেনিক হাইপার ভেন্টিলেশন, যেগুলো নিয়ে পেশেন্ট রাত্রেবেলা দেখা যাবে অনেকগুলো দলবল নিয়ে উপজেলার মধ্যে হচ্ছে ভিড় জমাইছে, 20 জন রোগী আসছে, আপনি ভালো মতো চেক করে দেখলেন এটা হচ্ছে সাইকোজেনিক হাইপার ভেন্টিলেশন। ঠিক আছে? তো এই ধরনের রোগীগুলো আপনি পাবেন। তাহলে আমাদেরকে পড়তে হবে হচ্ছে দুই ভাবে, একটা হচ্ছে কোন টপিকগুলো ইউনিভার্সাল ইম্পর্টেন্ট, অর্থাৎ হচ্ছে যেগুলো হচ্ছে সবসময়ের জন্য ইম্পর্টেন্ট। আপনি যেখানেই যান, আপনি যদি একটা এমআরসিপি পরীক্ষা দিতে যান ইম্পর্টেন্ট, আপনি এফসিপিএস পরীক্ষা দিতে চান ইম্পর্টেন্ট, আপনার এমবিবিএস লাইফে ইম্পর্টেন্ট, সেই টপিকগুলোকে আমাদেরকে গুরুত্ব দিতে হবে। প্লাস হচ্ছে উপজেলাতে গিয়ে কি কি রোগী আপনি ডিল করবেন সেই টপিকগুলো আপনাকে এমফাসিস দিতে হবে। তাহলে এই দুই ভাবে যদি আপনি পড়েন তাহলে দেখবেন আপনার মোটামুটি মেডিসিন পুরোটা কভার হয়ে গেছে। শুধু মেডিসিন না, ক্লিনিক্যাল পোর্শন পুরোটাই আপনার কভার হয়ে যাবে, মেডিসিন, সার্জারি এবং গাইনি, আমরা তিনটাই হচ্ছে এভাবে করে পড়বো। আচ্ছা, এরপরে চলে আসে হচ্ছে যে সার্জারি। তো সার্জারিতে মেইনলি আমি প্রথমেই দিয়ে রাখছি, সার্জারিতে মেইনলি আমি দিয়ে রাখছি হচ্ছে ট্রমা। কেন ট্রমা দিয়ে রাখছি? কারণ হচ্ছে ট্রমার পেশেন্ট আপনি পাবেন, কারণ উপজেলাতে মারামারির উপরে কিছু নাই, সব সময় মারামারি একটা লেগেই থাকবে। যে আমরা তো জানি যে আমরা মনে করি হচ্ছে না শহরের মানুষ তো বেশি খারাপ, গ্রামের মানুষ মনে হয় বেশি ভালো। আসলে কেউ ভালো কেউ খারাপ না, আসলে যারা খারাপ তারা সবসময় খারাপ। সো এবং হচ্ছে আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে মানে গ্রামে মনে হয় মারামারি একটু বেশি হয়। সো ট্রমার পেশেন্ট আপনারা সবসময় পাবেন, সবসময় ট্রমার পেশেন্ট পাবেন। তো ট্রমার পেশেন্ট, ট্রমার কোন ধরনের ট্রমা নিয়ে আসছে, কিভাবে ট্রিটমেন্ট দিবেন, এগুলো আমাদেরকে একটু বিস্তারিত পড়তে হবে। এরপর হচ্ছে ম্যানেজমেন্ট অফ উন্ড, উন্ড কিভাবে আপনি ম্যানেজ করবেন সেটা পড়তে হবে। এরপরে আপনি উন্ড ম্যানেজমেন্ট করলেন, সেটার সার্জিক্যাল ইনফেকশনটা, সার্জারি করার পরে সেই ইনফেকশনটা কেমন হবে, বা সেটাকে কিভাবে ট্রিট করবেন, কিভাবে ড্রেসিং করবেন। ঠিক আছে? এরপরে অ্যান্টিবায়োটিক, চয়েস অফ অ্যান্টিবায়োটিক কি হবে, সেগুলো থেকে কোশ্চেন আসতে পারে। এরপরে দেখেন পরের চারটা টপিক আমরা দেখেন খুবই গুরুত্বপূর্ণ করে দিছি। দেখেন শক অ্যান্ড হেমোরেজ, শক থেকে কিন্তু 39 বিসিএস এর কোশ্চেন আসছে, 42 বিসিএস এর কোশ্চেন। তাহলে আপনি ধরে রাখেন যে শক থেকে আপনি কোশ্চেন পাবেন। 39 বিসিএস এর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে 39 বিসিএস এর শক নিয়ে টোটাল 2টা কোশ্চেন আসছে। সো শক নিয়ে যদি আপনি পড়েন তাহলে আপনি একটা কোশ্চেন পাবেন, এটা মোটামুটি আপনি ধরে রাখেন যে আপনি একটা কোশ্চেন পাবেনই। এরপরে দেখেন ম্যানেজমেন্ট অফ বার্ন, যে বার্নের পেশেন্ট আপনি কিভাবে ম্যানেজ করবেন সেটা। এরপর দেখেন ফ্লুইড এন্ড ইলেকট্রোলাইট ব্যালেন্স। তাহলে দেখেন আপনি যে মেডিসিনে যে ফ্লুইড এন্ড ইলেকট্রোলাইট ব্যালেন্স আপনি পড়েছেন, সার্জারিতেও সেম জিনিসটা আপনি আবার পড়বেন। তাহলে দেখেন
এক ঢিলে দুই পাখি হয়ে গেল, এখানেও পড়লেন। আবার এটা আবার বলে রাখি যে ফ্লুইড অ্যান্ড ইলেকট্রোলাইট ব্যালেন্স কিন্তু আপনি আবার বায়োকেমিস্ট্রিতেও পড়বেন। তাহলে দেখেন আপনি যদি এই যে এ প্লাস ক্যাটাগরির যে টপিক যে পড়তেছেন 50 মার্কসের, এখানে ফ্লুইড অ্যান্ড ইলেকট্রোলাইট ব্যালেন্স থেকে কোয়েশ্চেন আসলো, হয়তো বা আসলো না, সেটা আবার দেখা গেলো বায়োকেমিস্ট্রি হিসেবে করে দিল, তাহলে দেখা গেলো 50 মার্কসের প্রিপারেশন নিয়েছেন। আমি তো আগেই বলছিলাম যে মেডিসিনের 17 নম্বরের প্রিপারেশন নিয়েছেন, কিন্তু দেখা গেল এমসিকিউ আসছে 20টা, কারণ মেডিসিন খুবই গুরুত্বপূর্ণ। এটা এটা হচ্ছে সার্জারি, সার্জারি, গাইনি এবং হচ্ছে যারা বেসিক সাবজেক্টে আছেন সবার জন্য মেডিসিন গুরুত্বপূর্ণ। মানে আপনি এমবিবিএস ডাক্তার হয়েছেন মানে আপনাকে মেডিসিন অবশ্যই জানতে হবে। মেডিসিন না জানলে মানে আপনি ডাক্তারি করতে পারবেন না। তাহলে মেডিসিনটা এই জন্য গুরুত্বপূর্ণ। এই জন্য দেখা যায় সব পরীক্ষাতেই আপনি দেখা গেল সার্জারি নিয়ে পরীক্ষা দিচ্ছেন, ওইখানেও মেডিসিনের কোশ্চেন, পেডিয়াট্রিক্সে পরীক্ষা দিচ্ছেন, ওইখানেও হচ্ছে মেডিসিনের কোশ্চেন, এরপরে হচ্ছে গাইনি নিয়ে পরীক্ষা দিচ্ছেন, ওইখানেও মেডিসিনের কোশ্চেন। তাহলে মেডিসিন না শেখার কোনো বিকল্প নেই। মেডিসিন অবশ্যই আপনাকে শিখতে হবে এবং খুবই একটা প্রপার ওয়েতে শিখতে হবে। এবং এখন যেহেতু আমাদের সময় কম, আমরা এমন ভাবে পড়াবো যে ক্লাসের মধ্যেই যাতে অর্ধেক মুখস্থ হয়েছে, যাতে আপনাদের কোনো কষ্ট না হয়, যে যাতে আপনারা খুব ইজিলি এটাকে হচ্ছে মেমোরাইজ করতে পারবেন। আচ্ছা, তাহলে ফ্লুইড এন্ড ইলেকট্রোলাইট ব্যালেন্স পড়লে দেখেন আপনি ফিজিওলজিতেও এই কোশ্চেন পাবেন, এরপরে এটা বায়োকেমিস্ট্রি থেকে পাবেন, এরপরে হচ্ছে আপনি সার্জারি থেকেও পাইতে পারেন, সেটা মেডিসিন থেকেও পাইতে পারেন। তাহলে দেখেন এই ফ্লুইড এন্ড ইলেকট্রোলাইট ইমব্যালেন্স নিয়েও আপনি দেখা গেল 2টা থেকে 3টা কোশ্চেন পেয়ে গেছেন, কারণ টপিক যদি আমি আলাদা করি। এরপরে দেখেন ম্যানেজমেন্ট অফ হচ্ছে অ্যাকিউট অ্যাবডোমেন। তো ম্যানেজমেন্ট অফ অ্যাকিউট অ্যাবডোমেন কিভাবে ম্যানেজ করবেন, তাহলে দেখেন আপনাকে ফিচারগুলো দিতে পারে যে অ্যাকিউট কোলোসিস্টাইটিসের কি কি ফিচার নিয়ে আসতে পারেন, বা নিচের কোনটি অ্যাকিউট কোলোসিস্টাইটিসের হচ্ছে ফিচার। এরপরে হচ্ছে অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস থাকতে পারে, হ্যাঁ। এরপরে হচ্ছে একটা পারফোরেশন থাকতে পারে, পারফোরেশনে আপনি সাইনগুলো কি কি পাবেন। এই ধরনের কোশ্চেনগুলো হতে পারে, মানে ক্লিনিক্যাল, জাস্ট ক্লিনিক্যাল কোশ্চেনগুলো হবে। এরপরে দেখেন ক্লোজার অফ উন্ডস, যে আমাদের প্রাইমারি প্রাইমারি ক্লোজার, তারপর হচ্ছে ডিলেড প্রাইমারি, এরপর হচ্ছে সেকেন্ডারি ক্লোজার। তাহলে এই যে ক্লোজার গুলো যে আমরা করি উন্ডসের, এই যে ক্লাসিফিকেশনটা আসতে পারে। এখানে আরেকটা জিনিস বলে রাখি যে আমরা যেগুলো গুরুত্বপূর্ণ টপিক সেগুলোর ক্লাসিফিকেশন গুলো অবশ্যই পড়বো। যেমন মনে করেন শকের ক্লাসিফিকেশন আছে, যে বিভিন্ন ধরনের শক, ঠিক আছে, কি কি শক আছে এবং শকগুলোর এক্সাম্পল কি, সেগুলো আমরা পড়বো। তাইলে দেখবেন কোশ্চেন একদম 100% কমন। এরপরে দেখেন সার্কামসিশন। উপজেলাতে সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে সার্কামসিশন, যে উপজেলাতে গেলেই দেখা যাচ্ছে হচ্ছে যারা মোটামুটি সার্জারি থেকে এখানে ট্রেনিং করে গেছে, ওরা গিয়ে ওখানে চেম্বার শুরু করে এবং চেম্বার হচ্ছে সবাই সার্কামসিশন করে। তো সার্কামসিশন থেকে হয়তো একটা প্রশ্ন দিলে আমি অবাক হব না, একটা প্রশ্ন অবশ্যই দিতে পারে। এরপরে দেখেন ড্রেসিং অফ সার্জিক্যাল উন্ডস, কিভাবে আপনি ড্রেসিং করবেন, কোন উন্ডে কিভাবে ড্রেসিং করতে হবে, কি দিয়ে ড্রেসিং করতে হবে, এগুলো পরীক্ষায় আসতে পারে। এরপর এপিস্টেক্সিসের একটা পেশেন্ট আসলে আপনি কিভাবে ম্যানেজ করবেন, কিভাবে হচ্ছে কোন ফোর্সে দিয়ে আপনি ব্লিডিংটা বন্ধ করবেন, এটার জন্য কি ওষুধ দিতে হবে, এটার এপিস্টেক্সিসের প্যাথোফিজিওলজিটা কি, এটা আমাদেরকে জানতে হবে। এরপর আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে হেড ইনজুরি। হেড ইনজুরিটা আপনি সবসময় পাবেন। দেখা গেল একটা মানুষ রাস্তা পার হচ্ছে, একটা গাড়ি এসে মেরে দিল, মাথা ফেটে গেল, ঠিক আছে। এরপর হচ্ছে মারামারি লাগছে, একজন আরেকজনের মাথা ফেটে দিচ্ছে। তাহলে উপজেলাতে এই রোগীগুলো আপনি বেশি পাবেন, হেড ইনজুরির পেশেন্টগুলো বেশি পাবেন, ঠিক আছে। তো হেড ইনজুরিটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরপরে দেখেন অ্যাকিউট রিটেনশন নিয়ে আসবে, বিশেষ করে বয়স্ক যারা রোগী থাকে, বয়স্ক রোগীরা ওইখানে তো আসলে অত বেশি ফ্যাসিলিটিস থাকে না। তো দেখা যায় অনেকেই জানে না যে তাদের বিপিএইচ আছে কি নাই, সেটা অনেকেই জানে না। তো দেখা যাচ্ছে অনেকের ক্ষেত্রে অ্যাকিউট রিটেনশন অফ ইউরিন নিয়ে হচ্ছে আসতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, এবং সেই ক্ষেত্রে আমাদের অ্যাকিউট রিটেনশনটাকে রিলিফ দেওয়ার জন্য আমাদের কি কি করা লাগে সেগুলো আমাদেরকে জানতে হবে। এরপর গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন, এটা একটা এমার্জেন্সি। সো এই ধরনের পেশেন্টগুলো আসতে পারে। তাহলে দেখেন আমি এখানে মেনলি 6টা টপিক হচ্ছে আমি একটু বেশি গুরুত্ব। একটা হচ্ছে শক এন্ড হ্যামোরেজ, ম্যানেজমেন্ট অফ বার্ন, ফ্লুইড অ্যান্ড ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, ম্যানেজমেন্ট অফ অ্যাকিউট অ্যাবডোমেন, ড্রেসিং অফ সার্জিক্যাল উন্ডস অ্যান্ড হেড ইনজুরি। এগুলোকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিছি। আচ্ছা, যাই হোক, এরপরে চলে আসি হচ্ছে এরপরে দেখেন, এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে অবস্টেট্রিক্স অ্যান্ড হচ্ছে গাইনেকোলজি। আচ্ছা, তো অবস্টেট্রিক অ্যান্ড গাইনেকোলজির মধ্যে এখানে দেখেন কনসেপশন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ ফিটো প্লাসেন্টাল ইউনিট, এরপর হচ্ছে অ্যানাটমিক্যাল অ্যান্ড ফিজিওলজিক্যাল চেঞ্জেস ডিউরিং প্রেগনেন্সি, ডায়াগনোসিস অফ প্রেগনেন্সি। তাহলে প্রেগনেন্সি তো আসলে একটা নর্মাল ফেনোমেনন। সো প্রেগনেন্সির যে পেশেন্ট, প্রেগনেন্সি আপনি সবসময় পাবেন। আপনি উপজেলাতে যখনই আপনি যাবেন আপনি প্রেগনেন্ট পাবেনই, কারণ ওই প্রেগনেন্সি তার কোথাও উধাও হয়ে যাবে না। সো এটা হচ্ছে কনস্ট্যান্ট একটা পেশেন্ট আপনি সবসময় পাবেন, এবং হচ্ছে এটা একটা নর্মাল ফিজিওলজি। সো এখানে
আপনাকে প্রেগন্যান্সি ডায়াগনোসিস জানতে হবে, অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজিক্যাল চেঞ্জেস গুলো জানতে হবে, কনসেপশন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ ফিটোপ্লাসেন্টাল ইউনিট এগুলো আপনাকে জানতে হবে। এরপরে এন্টিনেটাল কেয়ার, সবচেয়ে গুরুত্বপূর্ণ এন্টিনেটাল কেয়ারটা কিভাবে নেবে সেটা আপনাকে জানতে হবে। এখন আসি হচ্ছে নর্মাল লেবার। সো নর্মাল লেবার দেখা যাবে যে অনেক সময় আপনাকে নর্মাল ডেলিভারিতেই হচ্ছে আপনাকে কন্ট্যাক্ট করতে হবে যে নর্মাল ডেলিভারি আপনার নর্মাল যে লেবার, তো নর্মাল লেবার স্টেজ গুলো আমাদেরকে মনে রাখতে হবে। প্রত্যেকটা স্টেজ মনে রাখতে হবে, কোন স্টেজে কি করতেছি, আমাদের সার্ভিক্সের ডাইলেটেশন কতটুকু হচ্ছে, কখন আমি ইন্ডাকশনটা দিব কি দিব না, কখন দিব না, এগুলো সবই আমাদেরকে জানতে হবে। তাহলে নর্মাল লেবার একদম পুরোপুরি পড়ে ফেলতে হবে। এরপর হচ্ছে নর্মাল পিউরপেরিয়াম, এটাও আমাদেরকে জানতে হবে। এরপরে দেখেন আমাদের স্টারের টপিকগুলো, প্রোলংড অ্যান্ড অবস্ট্রাক্টেড লেবার। প্রোলংড লেবার সম্পর্কে জানতে হবে, কারণ এগুলো তো আমাদেরকে বুঝতে হবে যে এটা কি প্রোলংড লেবার নিয়ে আসছে কিনা, অবস্ট্রাক্টেড লেবার নিয়ে আসছে কিনা। ঠিক আছে, অবস্ট্রাক্টেড লেবারের একটা পেশেন্ট আপনার কাছে আসলো, কিন্তু আপনি দেখা গেল ট্রাই করে যাচ্ছেন, কিন্তু আপনি জিনিসটা বুঝতে পারতেছেন না যেটা অবস্ট্রাক্টেড, তাহলে কি হবে, এখানে হচ্ছে মা এবং বাচ্চা দুইজনেই হচ্ছে ক্ষতিগ্রস্ত হতে পারে। তাহলে এগুলো আপনাকে অবশ্যই জানতে হবে। এগুলো না জেনে আপনাকে বিসিএস ক্যাডার হয়ে অবশ্যই উপজেলাতে পাঠাবে না। সো এগুলো থেকে কোশ্চেন আসবেই। এই যে ইমার্জেন্সি অবস্টেটিক্স অ্যান্ড গাইনোকোলজিক্যাল যে ইমার্জেন্সি গুলো আছে, এগুলো সবগুলো থেকেই কোশ্চেন আসবে, একটা একটা করে কোশ্চেন আসবেই। এরপরে দেখেন পোস্টপার্টাম হেমোরেজ। পোস্টপার্টাম হেমোরেজের থেকেও একটা কোশ্চেন আসবে। ঠিক আছে, এরপরে দেখেন ভ্যাজাইনাল ডিসচার্জ। আপনি যখন আউটডোরে বসবেন ভ্যাজাইনাল ডিসচার্জের প্রচুর রোগী পাবেন। ঠিক আছে, ভ্যাজাইনাল ডিসচার্জ। আর হচ্ছে কিছু বয়স্ক রোগী আসবে যাদের হচ্ছে সব সময় ইউটিআই নিয়ে কমপ্লেন, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন নিয়ে আসবে। তো এদের মেইনলি দেখা যাবে হিস্ট্রি নিয়ে দেখা যাবে হচ্ছে জেনিটাল প্রলাপস। তাহলে জেনিটাল প্রলাপস এটা কি 3rd ডিগ্রি কোনটা, 2nd ডিগ্রি কোনটা, 1st ডিগ্রি কোনটা, এগুলো আমাদেরকে জানতে হবে। মানে আমি যে বলছি যে গুরুত্বপূর্ণ টপিকগুলোর ক্লাসিফিকেশন গুলো আমাদেরকে অবশ্যই জানতে হবে। সো সেই ক্ষেত্রে তার মধ্যে একটা হচ্ছে জেনিটাল প্রলাপস। এরপরে ভ্যাজাইনাল ডিসচার্জ। ভ্যাজাইনাল ডিসচার্জ কি হতে পারে, ব্যাকটেরিয়াল কিনা, ঠিক আছে, ব্যাকটেরিয়াল কিনা, এটা কি ভাইরাল কিনা, এটা কি ফাঙ্গাল কিনা, এটা আমাদেরকে জানতে হবে। ঠিক আছে, তাহলে যেগুলোর ক্লাসিফিকেশন আছে গুরুত্বপূর্ণ টপিক, এগুলো আমাদেরকে অবশ্যই পড়তে হবে। এরপরে দেখেন যে একলামশিয়া এবং প্রি একলামশিয়া। তো উপজেলাতে নরমালি একলামশিয়া এবং প্রি একলামশিয়া ম্যানেজ করা হয় না, কিন্তু এরপরেও এটা তো একটা ইমার্জেন্সি। এখন আপনার কাছে যদি পেশেন্ট চলে আসে রাত্রেবেলা, রাতের 3টা বাজে আসছে, এবং এমন একটা জায়গায় হচ্ছে আপনি পোস্টিং পেলেন যে ওইখান থেকে রোগী রেফার করা যায় না। বিশেষ করে যখন আমার ক্ষেত্রে হয়েছিল যে আমি এমন একটা জায়গায় পোস্টিং পেয়েছি যেখান থেকে হচ্ছে রাতে রোগী রেফার করা যায় না, কারণ এটা ছিল একটা দ্বীপ, ওখানে সমুদ্র পার করে হচ্ছে যেতে হবে। তো রাতে তো সমুদ্র পার করে তো হচ্ছে কোনো স্পিড বোট বা হচ্ছে কোনো শিপ পারাপার হয় না, তো যার কারণে হচ্ছে রোগী রেফার করা যায় না। তো এরকম একটা কন্ডিশনও কিন্তু আপনি পড়তে পারেন, আমি যেহেতু পড়ছি আপনারাও পড়তে পারেন। আচ্ছা, তো সেই ক্ষেত্রে আপনাকে এগুলো ম্যানেজ করা জানতে হবে, কারণ এগুলো হচ্ছে ইমার্জেন্সি। এগুলো যদি আপনি সময় মতো যদি ট্রিট করতে না পারেন তাহলে রোগী মারা যাবে। সো এই জিনিসগুলো নিয়েও প্রশ্ন পরীক্ষায় আসবে। একলামশিয়াতে কি কি ফিচার নিয়ে আসতে পারে, এবং একলামশিয়া আমরা প্রি একলামশিয়াতে যখন থাকবে তখন আমাদের তাদের প্রতি সাজেশনটা কেমন হবে, সেগুলো থেকেও কোশ্চেন আসতে পারে। এবং এগুলোর ম্যানেজমেন্ট গুলো কি হবে, ম্যানেজমেন্ট গুলো নিয়ে অবশ্যই কোশ্চেন আসবে। এরপরে দেখেন নিউবর্ন কেয়ার। নিউবর্ন কেয়ারের মধ্যে যে যে প্রশ্নগুলো আসতে পারে, যেমন মনে করেন একটা নিউবর্ন হওয়ার পরে তাকে প্রথম এখানে গোল্ডেন আওয়ার কি, গোল্ডেন মিনিট কি, এগুলো আমাদেরকে জানতে হবে। যে কখন হচ্ছে ব্রেস্ট ফিডটা করাতে হবে, কখন কখন হচ্ছে মায়ের বুকের মধ্যে দিয়ে দিতে হবে, কি কি করা যাবে, কি কি করা যাবে না, যেগুলো হচ্ছে গ্রামে অনেকগুলো মিথ থাকে যে এখন হচ্ছে নিয়ে দেখা গেল হচ্ছে পানির মধ্যে চুবাই দিল। ঠিক আছে, এরপরে হচ্ছে অনেকে আবার আসে হচ্ছে তেল মালিশ করতে আসে, আবার হচ্ছে অনেকে হচ্ছে প্রচুর পরিমাণে মধু খাওয়াইতে আসে। ঠিক আছে, তো অনেক কিছু করতে আসে, আবার হচ্ছে অনেকে হচ্ছে যে নাভির মধ্যে তেল দিতে আসে। তো এই যে কোনটা করা যাবে কোনটা করা যাবে না, তো যখন আমরা হচ্ছে নিউবর্ন কেয়ার গুলো যখন পড়বো, তো ওই নিউবর্ন কেয়ারের মধ্যে সবগুলো গোছানো ভাবে লেখা লেখা আছে যে এই এই কাজগুলো আমি করতে পারবো, এই কাজগুলো করতে পারবো। তাহলে এগুলো নিয়ে আমাকে এমসিকিউ দিবে যে কোনটা আমি করতে পারবো, কোনটাকে গোল্ডেন আওয়ার বলবো। ঠিক আছে, এরপরে দেখেন বার্থ স্পিকজিয়া। একটা দেখা গেল নর্মাল ডেলিভারি হলো, এরপরে হচ্ছে বাচ্চার অ্যাসফিক্সিয়া হচ্ছে কি হচ্ছে না সেটা কিভাবে বুঝবেন, সেটার সাইন সিমটমস গুলো কি সেটা আমাদেরকে জানতে হবে। এবং যদি বার্থ অ্যাসফিক্সিয়া যদি হয়ে থাকে তাহলে আমাদের এর পরবর্তী কি কি করতে হবে, কি কি ম্যানিউভার করতে হবে, এবং হচ্ছে কি কি ট্রিটমেন্ট আমাদেরকে দিতে হবে। এরপর হচ্ছে একটা বাচ্চার জন্ডিস ডেভেলপ করছে, সেটা কি ফিজিওলজিক্যাল জন্ডিস নাকি হচ্ছে প্যাথোলজিক্যাল জন্ডিস, সেটা আমাদেরকে জানতে হবে। এরপর হচ্ছে ইনফেকশন, ইনফেকশন যদি হয় তাহলে ইনফেকশনটা কতটুকু সিভিয়ার, এটা আমাদেরকে বুঝতে হবে, এবং সেই অনুযায়ী আমরা কোন অ্যান্টিবায়োটিক, চয়েস অফ অ্যান্টিবায়োটিকটা আমাদেরকে অবশ্যই জানতে হবে। এরপর আরেকটা মেইন যেটা জিনিস সেটা হচ্ছে কন্ট্রাসেপশন। যে কন্ট্রাসেপশন নিয়ে অনেকেই হচ্ছে সমস্যা থাকে, অনেকেই ফ্যামিলি প্ল্যানিং নিয়ে অনেক সমস্যা থাকে। তো এগুলোর ব্যাপারে আপনার কাছ থেকে, কারণ উপজেলাতে মেইন ডক্টরই হচ্ছে আপনি, উপজেলার বস হচ্ছেন আপনি।
তো আপনার কাছে আসবে না তো কার কাছে আসবে? তো এই সমস্যাগুলো নিয়ে আপনার কাছেই আসবে এবং আপনাকেই সমাধান দিতে হবে এবং খুব স্মার্ট ওয়েতে সমাধান দিতে হবে। তো স্মার্ট ওয়েতে সমাধান দিতে গেলে হচ্ছে আপনার এগুলো পারতেই হবে। তাহলে আপনি চিন্তা করেন, আপনি বিসিএস এ চান্স পাবেন এটার জন্য পড়বেন না। আপনি হচ্ছে উপজেলা থেকে কিভাবে রোগীদের সর্বোচ্চ সেবা দিবেন এটা পড়বেন। তাইলে দেখবেন অটোমেটিক বিসিএস হয়ে গেছে। ঠিক আছে? তাহলে অটোমেটিক বিসিএস হওয়ার জন্য আমাকে এমনভাবে পড়তে হবে যে আমি বিসিএস ক্যাডার হব এটা চিন্তা না করে যে গ্রামে গিয়ে কি কি চিকিৎসা দেব সেই অনুযায়ী যদি পড়ি তাহলে দেখবেন পড়ার স্পিডটা আরো দ্বিগুণ পরিমাণে বেড়ে গেছে। কারণ গ্রামে গিয়ে তো আপনাকে আপনিই বস। ঠিক আছে? সবাই আপনার কথাই চলবে। তা আপনাকেই তো সব ট্রিটমেন্ট গুলো দিতে হবে। তো আপনি সেই অনুযায়ী যদি পড়েন তাহলে হচ্ছে আপনাকে কেউ ঠেকাতে পারবে না ইনশাল্লাহ। ঠিক আছে? আপনি যদি খুব ভালো মতো যদি পড়েন তাহলে অবশ্যই অবশ্যই বিসিএস ক্যাডার হবেন। তো আমাদের হচ্ছে এ প্লাস ক্যাটাগরির এই ৩টা টপিক ছিল। বাকি টপিকগুলো আসলে আমি অ্যানালাইসিস করিনি কারণ ওইখান থেকে ৫ নাম্বার এবং হচ্ছে এগুলো নতুন এবার নতুন সংযোজন ছিল। প্যাথোলজি, এরপর হচ্ছে মাইক্রোবায়োলজি, এরপরে হচ্ছে ফিজিওলজি। তো আমাদের মেডিকেল সায়েন্সের যে টপিকগুলোকে আমরা আসলে ৩টা ভাগে ভাগ করছি। একটা হচ্ছে এ প্লাস ক্যাটাগরি। এ প্লাস ক্যাটাগরিতে আমরা বলে দিলাম যে মেডিসিন, সার্জারি এবং হচ্ছে গাইনি। এরপর হচ্ছে এ ক্যাটাগরির ২টা টপিক আছে। এই ক্যাটাগরির টপিক হচ্ছে অ্যানাটমি এবং ফিজিওলজি। কেন অ্যানাটমি এবং ফিজিওলজিকে আমরা এই ক্যাটাগরিতে রাখছি? কারণ দেখেন এই যে অ্যানাটমি ফিজিওলজি থেকে টোটাল ২০ মার্কস আসবে। তো এই কারণে এটাকে আমরা এ ক্যাটাগরিতে রাখছি। এরপরে দেখেন বি ক্যাটাগরিতে রাখছে হচ্ছে বাকিগুলো, বায়োকেমিস্ট্রি, প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, ফার্মাকোলজি, কমিউনিটি মেডিসিন, ফরেনসিক মেডিসিন। এগুলো দেখেন, এগুলোতে টপিক কিন্তু অনেকগুলো, কিন্তু মার্কস মাত্র ৫ করে। তাহলে এগুলো হচ্ছে আমরা শেষের দিকে পড়বো। এগুলো হচ্ছে মোটামুটি কভার করার চেষ্টা করবো। এখান থেকে আমরা যতটুকু পাবো ততটুকুই হচ্ছে আমাদের বোনাস। তাহলে আমরা হচ্ছে মেইনলি এ প্লাস এবং এ ক্যাটাগরি এগুলোকে আমরা বেশি গুরুত্ব দিয়ে পড়বো। তাহলে দেখেন এ প্লাস ক্যাটাগরি পড়লে 50 মার্কস এবং এ ক্যাটাগরি পড়লে 20 মার্কস, টোটাল 70 মার্কসের প্রিপারেশন আমাদের হয়ে গেল। এরপরে হচ্ছে এর আগে বললাম হচ্ছে আমাদের জেনারেল পার্টের এ প্লাস ক্যাটাগরির 4টা টপিক, ওইখান থেকে পড়লে 50 মার্কস। তাহলে হচ্ছে টোটাল কত হলো? টোটাল হয়েছে হচ্ছে আমাদের 120 মার্কস। এই 120 মার্কস যদি আমরা পড়ি, তার মধ্যে প্রথম 100 মার্কস আমরা পড়বো হচ্ছে 15 থেকে 18 দিনের মধ্যে। এরপরে লাস্ট 15 থেকে 18 দিনের মধ্যে পড়বো বাকি 100 মার্কস। তো ওইখানে আমাদের টার্গেট থাকবে মিনিমাম 50 টার্গেট থাকবে। 50 যদি টার্গেট আমরা রাখি তাহলে সেক্ষেত্রে আমরা দেখা যায় 30-40 এমনি পাবো। ঠিক আছে? না পড়ে গেলেও অনেক সময় 30-40 পাওয়া যায়। সো এটা নিয়ে তাহলে আমাদের মেইন প্রিপারেশন হচ্ছে প্রথম ওই যে গোল্ডেন 100 মার্কস, এটাই হচ্ছে আমাদের জন্য মেইন। তো আমরা এভাবে করেই হচ্ছে সিলেবাসটা সাজাইছি এবং প্রত্যেকটা ক্লাস এভাবে করে ডেকোরেট করা। আশা করি ভর্তি হয়ে রেগুলার যদি আপনারা ক্লাস করতে পারেন, আশা করি কেউ নিরাশ হবে না। আমি আবার বলতেছি যে কেউ নিরাশ হবে না, সবাই চান্স পাবেন। এটা এতটুকু পর্যন্ত আমি সিউরিটি দিচ্ছি যে আপনারা সবাই চান্স পাবেন। সো এখন সবকিছু চিন্তা বাদ দিয়ে যে আশেপাশের মানুষ কি বললো, যে এখন কি হবে হবে না, অনেকে অনেক রিউমার ছড়াবে। আমি তো শুরুতেই বললাম যে 15 দিন পরে হচ্ছে আমি চান্স পেয়েছি। অলরেডি আমাকে একজন মানে ফেসবুকে লাইভে হচ্ছে বলছে যে আসলে কি আপনি মানে 15 দিন পরে টিকছেন কিনা, মানে এটা আসলে মানে বিশ্বাস করতে চাচ্ছে না। আচ্ছা যাই হোক, সো আপনি যখন টিকে যাবেন তখন আপনি যখন বলবেন তখন অনেকেই আবার বলবে আসলে কি আপনি টিকছিলেন, তখন আপনি বলবেন হ্যাঁ আমি টিকছিলাম। ঠিক আছে? তো তখনও আপনি মানে এমন কিছু কাজ করতে হবে যে আশেপাশের মানুষ যারা হচ্ছে এখন অনেক কিছু বলছে তারাই যাতে আবার আপনার প্রশংসা করে যে না ও পড়ার মতো ছিল, ও আসলে টিকছে। তখন দেখা যাবে আপনি এই যে এখন আমি টিকে গেছি, এখন আপনারা কেউ বিশ্বাস করতেছেন না যে আমি টিকে গেছি। তো আমি যদি না টিকতাম তাহলে বলতেন যে ধুর 15 দিন পড়ছে কি আর টিকবে, ও তো প্রিপারেশনই হয়নি। এখন টিকে গেছি সেই জন্য অনেকে এখন বিশ্বাস করতে চাচ্ছে না। যখন আপনারা টিকে যাবেন তখন হচ্ছে যারা এখন বলতেছে যে অল্প প্রিপারেশন নিয়ে তো টিকে যাবে না, 1 মাসে পরে কি বিসিএস হওয়া যায় নাকি, বিসিএস কি মানে হাতের মোয়া নাকি, এগুলো কত কত আরো অনেক কিছু কথা বলতে পারে আর কি। সো সেগুলো শোনা যাবে না। সেগুলো না শুনে আপনি খালি আপনার মনের কথা শুনেন। আপনি দেখেন যে আপনি পারবেন কিনা। আপনি যদি মনে যদি একবার সেট করে নেন যে আমি পারবো, তাহলে আপনাকে আর কেউ ঠেকাতে পারবে না। ঠিক আছে? এবং হচ্ছে আপনার রেগুলারলি পড়বেন। এই ১ মাস সবকিছু বাদ দিয়ে দেব। সবকিছু বাদ দিয়ে কোচিং এর সাথে হচ্ছে অ্যাটাচ থাকবো এবং হচ্ছে রেগুলার ক্লাস করব এবং হচ্ছে পড়বো। আর সবকিছু বাদ। কারণ দেখেন আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমাদের যে এডিশনাল যে ডিগ্রি গুলো যেমন মনে করেন এফসিপিএস, এমডি এবং হচ্ছে এমআরসিপি, এই ডিগ্রি গুলো হচ্ছে একেকটা 0। তো এই 0 গুলোর মূল্য হবে কখন? তাদের সামনে যদি একটা 1 বসে। মনে করেন আপনার এফসিপিএস ডিগ্রি আছে এবং হচ্ছে এমডি ডিগ্রি দুইটাই আছে। এখন এগুলোর মূল্য আছে বাট সেটা সীমিত। তার সামনে যদি একটা 1 বসাই দিই তাহলে মূল্য হয়ে যাবে 100।
ঠিক আছে? তাহলে এই 1 টাকে 1 হচ্ছে বিসিএস। আপনি যখন ক্যাডার হবেন তখনই এটার মূল্য হচ্ছে 1। তাহলে আপনি যদি আপনার যে পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রিগুলোকে যদি অধিক মূল্যায়িত করতে চান, তাহলে অবশ্যই, অবশ্যই আপনাকে বিসিএস দিতে হবে এবং আপনি বিসিএস ক্যাডার হয়ে সফল হবেন ইনশাআল্লাহ। সো কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে করতে পারেন। হ্যাঁ, আমার কথা কি শোনা যাচ্ছে এখন? আচ্ছা। তাহলে বিসিএস নিয়ে হচ্ছে মোটামুটি এগুলোই। আরো যদি বলতে চাই যে অন্যান্য টপিকগুলো আসলে আ সময় স্বল্পতার কারণে আপনাদের যেহেতু হুট করে সিলেবাসটা দিয়ে দিছে এবং হচ্ছে হুট করে হচ্ছে পরীক্ষার ডেট দিয়ে দিছে। তো সবগুলো নিয়ে আসলে এনালাইসিস করা সম্ভব হয় নাই। তারপরেও হচ্ছে আ কিছু পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে আসলে অনেক কিছুই আমি শেয়ার করতে পারি। সেটা হচ্ছে যে আমাদের যে বাকি যে এ ক্যাটেগরির যে টপিকগুলো, বিশেষ করে হচ্ছে মেডিকেল সায়েন্সের যে টপিকগুলো ছিল আরকি। তো মেডিকেল সায়েন্সের টপিকগুলোর মধ্যে আমরা মেইনলি ডিসকাস করছি যে মেডিসিন, সার্জারি এবং হচ্ছে গাইনি। এই ৩ টা টপিক হচ্ছে আমরা অ্যা ডিসকাস করছি। তাহলে বাকি টপিক যে এ ক্যাটেগরির যে টপিক, এই ক্যাটেগরির টপিক হচ্ছে অ্যানাটমি অ্যান্ড হচ্ছে ফিজিওলজি। এই ২ টা টপিক হচ্ছে আমরা ডিসকাস করিনি। তাহলে এগুলো নিয়ে আমরা একটু ডিসকাস করি। তাহলে অ্যানাটমি নিয়ে যদি আমি বলি, তাহলে অ্যানাটমি থেকে আসলে কি, কি আসে? এটা একটু খেয়াল করেন যে অ্যানাটমি থেকে যদি আমি দেখি ১ মিনিট। আচ্ছা, আপনাদেরকে অনেকেই হয়তো পরে লাইভ দেখতেছেন। তাহলে সেই ক্ষেত্রে আমি আবার আমাদের যে ২ টা ব্যাচ আমরা শুরু করব সেটা নিয়ে একটু বলি। এরপরে হচ্ছে অ্যানাটমি এবং ফিজিওলজি নিয়ে বলতেছি। তো আমরা হচ্ছে জুনের ১ তারিখ এবং হচ্ছে ২ তারিখ থেকে হচ্ছে টোটাল ২ টা ব্যাচ আমরা শুরু করতে যাচ্ছি। একটা হচ্ছে জুনের ১ তারিখ থেকে শুরু হবে, আরেকটা হচ্ছে জুনের ২ তারিখ থেকে শুরু হবে। তো সেই ব্যাচগুলোতে আপনারা ভর্তি হতে পারেন এবং হচ্ছে এখন ডিসকাউন্টে ভর্তি করাচ্ছি আমরা। আ যতগুলো বিসিএস বিসিএস এর প্ল্যাটফর্ম আছে তার মধ্যে সবচাইতে স্বল্প মূল্যে এবং সবচাইতে ভালো একটা প্ল্যাটফর্মে আমরা মাত্র ৳৩,০৬০ দিয়ে হচ্ছে আমরা হচ্ছে আ ডিসকাউন্টে এখন ভর্তি নিচ্ছি। প্লাস হচ্ছে আমাদের হচ্ছে বই রেডি করা আছে। তো বই চাইলে আপনারা নিতে পারেন। এখন হচ্ছে মেইনলি মেডিকেল সায়েন্স এর পার্ট 1 বইটা, যেখানে হচ্ছে অ্যানাটমি, ফিজিওলজি, মেডিসিন এবং হচ্ছে প্যাথোলজি। এই ৪ টা টপিকের বইটা আপনারা এখনই অর্ডার করতে পারেন। অর্ডার করে হচ্ছে নিয়ে নিতে পারেন। আ এটার মূল্য হচ্ছে ৳৯৮০। এরপরে হচ্ছে মেডিকেল পার্ট 2 এর বইটা হচ্ছে অলরেডি প্রেসে চলে গেছে। তো এটা ১০ তারিখের আগেই আপনারা পেয়ে যাবেন। আপনারা যদি এখনই অর্ডার করে রাখেন তাহলে হচ্ছে ১০ তারিখের আগেই আপনাদের বইয়ের লিঙ্ক গুলো হচ্ছে আজকে যে Google হ্যাঁ, Facebook লাইভে যে শেয়ার, ওইখানে লিঙ্কটা দিয়ে দেওয়া হবে। ওইখান থেকে আপনারা বইগুলো পারচেজ করে নিতে পারেন। এরপরে হচ্ছে আমাদের জেনারেল পার্টের যে বই, জেনারেল পার্টটা পুরাটা একটা বই। টোটাল হচ্ছে ৩ টা পার্ট। একটা হচ্ছে মেডিকেল সায়েন্স এর জন্য ২ টা পার্ট, একটা হচ্ছে পার্ট 1 এন্ড পার্ট 2, আর হচ্ছে জেনারেল সায়েন্স এর জন্য একটা পার্ট। টোটাল এই ৩ টা পার্টের বইই হচ্ছে আমাদের রেডি। মেডিকেল পার্ট 2 টা হচ্ছে ১০ তারিখের মধ্যে পেয়ে যাবেন। তাহলে ১০ তারিখের আগে সবই পেয়ে যাচ্ছেন। এখন বর্তমানে রেডি আছে হচ্ছে মেডিকেল সায়েন্স এর পার্ট 1 বইটা। সো আপনারা চাইলে এগুলো কালেক্ট করে নিতে পারেন। কালেক্ট করে এখন থেকে পড়া শুরু করে দিন। এরপরে যে জুনের ১ তারিখ থেকে ভর্তি হয়ে কোচিং এর সাথে তাল মিলিয়ে একেবারে বিসিএস এর আগ পর্যন্ত পড়তে থাকবেন। এরপরে পরীক্ষা দিবেন।
এরপরে দেখবেন বিসিএস ক্যাডার। আচ্ছা, এখন আমরা হচ্ছে অ্যানাটমি, ফিজিওলজি এগুলো নিয়ে হচ্ছে একটু বলবো। আচ্ছা, তো প্রথমেই আমরা চলে আসি হচ্ছে অ্যানাটমি। তো অ্যানাটমির মধ্যে অনেকগুলো টপিক আছে। তো অ্যানাটমির মধ্যে হচ্ছে অ্যানাটমি অফ সেল, এগুলো আমি আসলে স্লাইড রেডি করতে পারিনি। তো অ্যানাটমি অফ সেলস, এরপর হচ্ছে সেল ডিভিশন, এরপরে হচ্ছে এলিমেন্টারি জেনেটিক্স, এরপর হচ্ছে টিস্যু। তো এখানে যেটা দেখলাম সেটা হচ্ছে যে এই যে টিস্যু থেকেই হচ্ছে দুইটা স্পেশাল বিসিএস কোশ্চেন আসছে, যেমন এপিথেলিয়াল টিস্যু, কানেকটিভ টিস্যু। তাহলে টিস্যু টপিকটা যদি আপনারা পড়তে পারেন, এখান থেকে আপনি মিনিমাম দুইটা কোশ্চেন পাবেন, আপনি পাবেন। তাহলে টিস্যু টপিকটা ভালো মতো পড়তে হবে। এরপরে দেখেন হচ্ছে আমাদের স্কিন টপিকটা থেকে, এবং হচ্ছে সার্কুলেটরি সিস্টেম, ঠিক আছে, এগুলো থেকে এই টপিকগুলো পড়লে আপনি কোশ্চেন পাবেন। এরপরে দেখেন হচ্ছে নার্ভাস সিস্টেম। তো নার্ভাস নিউরো অ্যানাটমি যেটা, তাহলে নিউরো অ্যানাটমি যদি পড়ি এখান থেকে আমরা একটা কোশ্চেন পাবো। তাহলে নিউরো অ্যানাটমি, টিস্যু, স্কিন, ঠিক আছে। এরপর হচ্ছে আমাদের যে এমব্রায়োলজি। তো এমব্রায়োলজি থেকে অল্প স্বল্প যেগুলো আছে সেগুলো পড়লে মিনিমাম একটা মার্কস আমরা পেয়ে যাবো। তাহলে দেখেন মোটামুটি হচ্ছে 4-5টা টপিক পড়লে আমরা 5 থেকে 6 নাম্বার হচ্ছে আমরা পেয়ে যাব। আচ্ছা, এরপরে এরপরে চলে আসে হচ্ছে ফিজিওলজি। ফিজিওলজিতে অনেকগুলো টপিক আছে। তো ফিজিওলজিতে মেইনলি হচ্ছে ব্লাড এন্ড সার্কুলেটরি সিস্টেম। তো এখানে আছে হচ্ছে হোমিওস্টেসিস, কোয়াগুলেশন অফ ব্লাড, কার্ডিয়াক সাইকেল, ইসিজি, ব্লাড প্রেশার, কার্ডিয়াক আউটপুট, ফিজিওলজি অফ শক, এরপর হচ্ছে রিজিওনাল সার্কুলেশন। এই টপিকটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এইটাই যদি আপনি পড়েন তাহলে দেখবেন এখান থেকে দুইটা কোশ্চেন আপনি এমনি পেয়ে গেছেন। সরি। তাহলে হচ্ছে এখান থেকে আপনি দুইটা কোশ্চেন আপনি পেয়ে যাবেন। এরপরে দেখেন হচ্ছে রেসপিরেটরি সিস্টেম। রেসপিরেটরি সিস্টেমের মধ্যে হচ্ছে লাং ফাংশন টেস্ট, এরপর হচ্ছে মেকানিজম অফ হচ্ছে রিথমিক ব্রিদিং, এরপর হচ্ছে অক্সিজেন অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড ক্যারিয়েজ, এরপর হচ্ছে রেগুলেশন অফ দ্য রেসপিরেশন, সায়ানোসিস অ্যান্ড হাইপোক্সিয়া। তো এখানে মেইনলি ইম্পর্টেন্ট হচ্ছে সায়ানোসিস অ্যান্ড হাইপোক্সিয়া, এটা খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে এই টপিক থেকে আপনি কোশ্চেন পাবেন। এরপরে হচ্ছে কিডনি বডি ফ্লুইড, এখানে মেইনলি হচ্ছে রেনাল ফাংশন টেস্ট এবং হচ্ছে রেগুলেশন অফ দ্য বডি ফ্লুইডস, এখান থেকে একটা কোশ্চেন পেতে পারেন। এরপর হচ্ছে থাইরয়েড থেকে একটা কোশ্চেন পাবেন মাস্ট। এন্ডোক্রাইনের আপনি যখন এন্ডোক্রাইন ফিজিওলজি পড়বেন ওইখান থেকে আপনি থাইরয়েড পড়বেন। থাইরয়েড এন্ড প্যারাথাইরয়েড, এই দুইটা পোর্শন থেকে আপনি একটা কোশ্চেন পাবেন। এই দুইটা কোশ্চেন পড়লে আপনি অবশ্যই, দুটো টপিক পড়লে অবশ্যই একটা কোশ্চেন আপনি পাবেন। ছোট টপিক পড়বেন আর একটা এমসিকিউ দাগিয়ে চলে আসবেন। এরপরে চলে আসেন হচ্ছে নার্ভাস সিস্টেম। নার্ভাস সিস্টেমের মধ্যে মেইনলি হচ্ছে সেরেবেলামটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেরেবেলাম থেকে কোশ্চেন আসবে। আচ্ছা, সেরেবেলাম এবং হচ্ছে রিফ্লেক্সগুলো, যে বিভিন্ন রিফ্লেক্সগুলো, এগুলো থেকে কোশ্চেন আসতে পারে। এরপরে দেখেন স্পেশাল সেন্সের মধ্যে হচ্ছে লাইট রিফ্লেক্স, অ্যাকোমোডেশন রিফ্লেক্স, এগুলো থেকে কোশ্চেন আসবে, এবং হচ্ছে ভিজুয়াল পাথওয়ে, তাহলে এগুলো থেকে হচ্ছে কোশ্চেন আসতে পারে। তাহলে দেখেন ফিজিওলজির মধ্যে হচ্ছে এই টপিকগুলো। তাহলে মেইনলি হচ্ছে ব্লাড এন্ড সার্কুলেটরি সিস্টেম। তাহলে ব্লাড এন্ড সার্কুলেটরি সিস্টেমের মধ্যে হোমিওস্টেসিস, কোয়াগুলেশন অফ ব্লাড, কার্ডিয়াক সাইকেল, প্রত্যেকটা টপিক গুরুত্বপূর্ণ। এই প্রত্যেকটা টপিক যদি আমরা ভালো মতো পড়তে পারি তাহলে এই প্রথম টপিকে ব্লাড এন্ড সার্কুলেটরি সিস্টেম থেকেই দুইটা কোশ্চেন আমরা পেয়ে যাচ্ছি, ঠিক আছে। দেখা যাবে এটা পড়তে আমরা পড়ায় দেওয়ার পরে আপনার দেখা যাবে এটা পড়তে 1 ঘন্টাও লাগলো না। পড়ানোর পরে জাস্ট আপনি একটা ওভারভিউ দিবেন, 1 ঘন্টার মধ্যে দেখবেন এই টপিক শেষ। এবং 1 ঘন্টার মধ্যে একটা টপিক শেষ করলে 2 মার্কস। এখন আপনি চিন্তা করেন প্রত্যেকটা এমসিকিউর জন্য যদি আপনি ডেইলি 1 ঘন্টা করে সময় দেন, তাহলে আপনার টোটাল হচ্ছে 200 মার্কস। তাহলে 200 মার্কসের জন্য হচ্ছে আপনার 200 ঘন্টা সময় দেওয়া লাগতেছে। কিছু টপিক আছে যেগুলো হচ্ছে 2 ঘন্টা পড়লে 1 ঘন্টা পড়লে আপনি 2 মার্কসও পেয়ে যেতে পারেন। তাহলে সব মিলে হচ্ছে আপনার দেখা গেল এই 150 ঘন্টা সময় দিবেন। তাহলে 150 ঘন্টাকে যদি আমি এক মাস যদি ক্যালকুলেট করি, তাহলে 150 ঘন্টাকে যদি আমি ভাগ করি, ধরেন আমি 6 দিয়ে ভাগ করলাম, 25 দিন। চিন্তা করেন যে টানা 25 দিন যদি 6 ঘন্টা করে পড়তে পারেন, আপনার 200 মার্কসের প্রিপারেশন কমপ্লিট। টানা 25 দিন যদি আপনি 6 ঘন্টা করে পড়তে পারেন, তাহলে আপনার 200 মার্কসের প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে। কিন্তু আপনার হাতে সময় আছে আরো বেশি, 1 মাস 10 দিন আছে। তার মানে তো আপনার সময় আরো বেশি আছে। এখন আমরা যদি ক্যালকুলেট করি তাহলে আপনার সময় হাতে আরো বেশি আছে। যে সময়টা আছে এই সময়টা যদি কাজে লাগান, আপনার আরো সময় বেঁচে যাবে। এবং দেখা যাবে পরীক্ষার আগে 2-3 দিন আগে দেখা যাবে আপনি রিল্যাক্স হয়ে গেলেন, সবই তো শেষ, কি পড়বো এখন, পড়ার কিছু নাই, সব রিভাইজ দিয়ে ফেলছি, পড়ার কিছু নাই। তাহলে দেখেন অনেকেই যারা আপনাকে বলবে যে সময় নাই, সময় কম, তাদেরকে আপনি বলতে পারেন যে 6 ঘন্টা করে পড়লে তো বিসিএস হয়ে যাচ্ছে, তাহলে আমি কেন পড়বো না, কেন দিব না, অবশ্যই দিব। আচ্ছা, তাহলে এখন ফিজিওলজি বললাম। এরপরে হচ্ছে বায়োকেমিস্ট্রি থেকে যেটা পড়তে হবে, বায়োকেমিস্ট্রি থেকে হচ্ছে ভিটামিনস অ্যান্ড মিনারেলস, এই টপিকটা অবশ্যই পড়তে হবে। ভিটামিনস অ্যান্ড মিনারেলস থেকে দেখা যাবে নিয়াসিন ডেফিসিয়েন্সি,
নিয়াসিন ডেফিসিয়েন্সি দেখা গেল এই প্রশ্ন, এই যে আমি যে বলতেছি মুখে, এটাই দেখা গেল আপনি এমসিকিউতে পেয়ে গেলেন। নিয়াসিন ডেফিসিয়েন্সি কোনটাতে? নিয়াসিন ডেফিসিয়েন্সিতে আমরা কি কি পাবো? ডায়রিয়া, ডিমেনশিয়া এন্ড ডার্মাটাইটিস, এই তিনটা, ঠিক না? অথবা একটা সিনারিও দিল যেখানে বললো যে ডায়রিয়া, ডিমেনশিয়া এবং ডার্মাটাইটিস, এই কথাগুলো বলছে, বলো এটা কি, তাহলে হচ্ছে এটা নিয়াসিন ডেফিসিয়েন্সি। বাস, কোশ্চেনের আনসার হয়ে গেল। আচ্ছা, এরপর হচ্ছে ডাইজেশন, অ্যাবজর্পশন এবং হচ্ছে বায়োএনার্জেটিক্স, মেটাবলিজম। তো এগুলো থেকে হয়তো আসতে পারে, নাও আসতে পারে। তবে দেখেন বডি ফ্লুইড এন্ড ইলেকট্রোলাইটস, এখানে আবার বডি ফ্লুইড এন্ড ইলেকট্রোলাইটস। এরপরে দেখেন সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যাসিড বেস ব্যালেন্স। অ্যাসিড বেস ব্যালেন্স থেকে কোশ্চেন আসবেই, এটা আপনারা এখনই লিখে রাখেন যে অ্যাসিড বেস ডিসঅর্ডার থেকে কোশ্চেন যদি না আসে তাহলে পরীক্ষায় দেওয়ার দরকার নেই। ঠিক আছে, আপনারা বলবেন যে আমি পরীক্ষা দিব না, কারণ অ্যাসিড বেস ডিসঅর্ডার থেকে প্রশ্ন আসে নাই। তাহলে এটা এমন একটা গুরুত্বপূর্ণ টপিক, আপনি যেখানেই যখনই পরীক্ষা দেন না কেন এই টপিকটা থেকে অবশ্যই কোশ্চেন আসবে। এবং অ্যাসিড বেস ডিসঅর্ডারের মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে, বেশি আসে যেটা মেটাবলিক অ্যাসিডোসিস। তাহলে মেটাবলিক অ্যাসিডোসিসের একটা ছক আছে, এই ছকটা যদি আমি মুখস্থ করে ফেলতে পারি, মেটাবলিক অ্যাসিডোসিসের ছোট্ট একটা ছক আছে যেটা হচ্ছে আমরা মেডিসিনের মধ্যেও পড়ে ফেলতে পারি, যে ডেভিডসনে। তো একটা ছক সেখানে হচ্ছে, একটা হচ্ছে মেটাবলিক অ্যাসিডোসিস হচ্ছে দুইটা, একটা হচ্ছে নরমাল অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস, আর একটা হচ্ছে হাই অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস। এগুলোর যে কারণগুলো যে দেওয়া আছে, কজগুলো যে দেওয়া আছে, এগুলো যদি আমরা পড়ে ফেলি এখান থেকে একটা মার্কস অবশ্যই অবশ্যই পাবো, অবশ্যই পাবো, মানে পাবোই, কোনো কথা নাই, মানে এটা কোনো কথা নেই যে মানে আমি পাবো না, অবশ্যই পাবো। আচ্ছা, এরপরে এরপরে আমরা মেডিসিনের একটা টপিক আসলে আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে মেডিসিন আমরা তো অ্যাজমা, সিওপিডি এবং হচ্ছে নিউমোনিয়ার কথা বলছি। আর একটা গুরুত্বপূর্ণ টপিকের কথা আমি একটু মিস করে গেছি, সেটা হচ্ছে টিউবারকুলোসিস। আপনি যখন উপজেলাতে যাবেন, মানে কিছুদিন পর পরে আপনি হচ্ছে মিটিং পাবেন, মানে ট্রেনিং এ যাবেন। ট্রেনিং এ গেলে অবশ্য আবার টাকাও দেয়, ট্রেনিং এ গেলে ভালো অ্যামাউন্টের একটা টাকা দেয়, মানে প্রতিটা ট্রেনিং এ দেখা গেল 15,000 থেকে 20,000 টাকা করে আপনি পাবেন। এগুলো হচ্ছে এক্সট্রা এক্সট্রা কিছু ইনকাম হয় আর কি। তো এই ট্রেনিং গুলো ম্যাক্সিমাম ট্রেনিং হচ্ছে টিউবারকুলোসিস রিলেটেড। তাহলে দেখেন টিউবারকুলোসিস নিয়ে ওরা এত বেশি কনসার্ন যে টিউবারকুলোসিস আপনাকে ট্রেনিং করে, টাকা দিয়ে ট্রেনিং দিয়ে আপনাকে শেখাবে। তাহলে সেই ক্ষেত্রে বিসিএস একটা কোশ্চেন অবশ্যই দেওয়া উচিত। সো সেই ক্ষেত্রে আপনি টিউবারকুলোসিস থেকে অবশ্যই অবশ্যই একটা কোশ্চেন পাবেন। বিশেষ করে হচ্ছে টিউবারকুলোসিসের ডায়াগনোসিস, এবং এর চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে টিউবারকুলোসিসের ট্রিটমেন্টটা, যে কন্টিনিউশন ফেজ কখন, ইনিশিয়েশন ফেজটা কখন, কত মাসে দিব, কোনটাকে এমডিআর টিবি বলবো, কোনটাকে এক্সডিআর টিবি বলবো, সেকেন্ড লাইন অফ ড্রাগ অফ টিবি কোনটা, এগুলো এগুলো থেকে পরীক্ষায় অবশ্যই একটা কোশ্চেন আসবে। এবং হচ্ছে সাইড এফেক্ট গুলো বিভিন্ন, যে যেমন আইসোনিয়াজাইড এর সাইড এফেক্ট কি, তারপর রিফাম্পিসিনের সাইড এফেক্ট কি, এরপরে হচ্ছে পাইরাজিনামাইড, ইথামবিউটাল, এগুলো সাইড এফেক্ট কি, এগুলো থেকে কোশ্চেন অবশ্যই। এই যে কয়েকটা টপিক আমি বলে দিলাম না, দেখবেন পরীক্ষার হলে যাবেন আমার কথাগুলো কানের মধ্যে বাজবে, যে ভাইয়া তো বলছিল এগুলো থেকে একটা আসবে, দেখবেন ওইগুলো থেকে একটা আসছে এবং আপনি ওটা দাগাচ্ছেন এবং এটাতে আপনি একটা পূর্ণ মার্ক আপনি পাচ্ছেন। এরপরে দেখেন এটা তো গেল হচ্ছে আমি যেটা মিস করা টপিক সেটা আমি বলে দিলাম। এরপরে দেখেন হচ্ছে বায়োকেমিস্ট্রি থেকে অ্যাসিড বেস ব্যালেন্স নিয়ে বললাম। এরপরে হচ্ছে বায়োকেমিস্ট্রি এগুলা, তাহলে হচ্ছে বায়োকেমিস্ট্রি থেকে মেনলি আমরা কি কি পড়বো, একটা হচ্ছে অ্যাসিড বেস ব্যালেন্স, বডি ফ্লুইড এগুলো আমরা পড়বো। আচ্ছা, এরপরে হচ্ছে চলে আসেন ফার্মাকোলজি। ফার্মাকোলজি থেকে আমরা কি পড়বো? ফার্মাকোলজি যদি বলি, ফার্মাকোলজি মানেই হচ্ছে ফার্মাকোডিনামিক্স এন্ড ফার্মাকোকাইনেটিক্স। তার মানে এখান থেকে একটা কোশ্চেন আসবে, ফার্মাকোডিনামিক্স এবং ফার্মাকোকাইনেটিক্স, একটা বা দুইটা কোশ্চেন এখান থেকেই চলে আসবে। তাহলে ফার্মাকোডিনামিক্স এবং ফার্মাকোকাইনেটিক্স যদি ভালো মতো বুঝে যায় তাহলে চলে আসলো। এরপরে দেখেন যতগুলো রিসেপ্টর আছে, রিসেপ্টর গুলো থেকে একটা কোশ্চেন চলে আসবে, বিশেষ করে হচ্ছে আলফা রিসেপ্টর, বিটা রিসেপ্টর, এগুলো যদি আমরা করতে পারি এবং এগুলোর ক্লাসিফিকেশন যদি আমরা করতে পারি তাহলে এখান থেকে একটা কোশ্চেন আমরা মাস্ট পাবো। আচ্ছা, এরপরে হচ্ছে বিভিন্ন ড্রাগের পটেন্সি কি, থেরাপিউটিক ইন্ডেক্স কি, এরপর হচ্ছে লিথাল ডোজ কি, হ্যাঁ, এগুলো যদি পড়তে পারি এখান থেকে একটা কোশ্চেন পেয়ে যাবো। এরপর আর বাকি থাকে হচ্ছে ইন্ডিকেশন, কন্ট্রাইন্ডিকেশন এন্ড সাইড ইফেক্ট। ইন্ডিকেশনের মধ্যে যেগুলো হচ্ছে মেইন ইন্ডিকেশন, আমরা তো হচ্ছে দেখা যাচ্ছে গদ বাঁধা মুখস্থ করতে থাকি, তো গদ বাঁধা মুখস্থ না করে আমরা হচ্ছে যেগুলো পরীক্ষাতে আমাদের প্র্যাকটিক্যাল লাইফে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো তো আমরা যারা অলরেডি আপনারা ডাক্তার হচ্ছেন আপনারা সবাই জানেন। এরপরও আমরা সেগুলো আবার আবার আপনাদেরকে দেখা দেবো, আবার একটু মনে করাই দেবো যে দেখেন এগুলো, এটাই ইম্পর্টেন্ট, এটাই হচ্ছে মেইন সাইড ইফেক্ট, এটাই মেইন সাইড ইফেক্ট। যেমন আমরা সবকিছুতে দেখা যাচ্ছে নসিয়া, ভমিটিং এগুলো বলছি, কিন্তু দেখেন যদি ডিগক্সিনের সাইড ইফেক্ট আসে তখন প্রথমেই বলতে হবে নসিয়া, ভমিটিং, অ্যানোরেক্সিয়া, নসিয়া, এই দুইটা বলতে হবে, কারণ এগুলাই হচ্ছে ডিগক্সিনের মেইন সাইড ইফেক্ট। ঠিক আছে, তাহলে এই যে সাইড ইফেক্ট, কোন সাইড ইফেক্টটা আপনার জন্য বেশি গুরুত্বপূর্ণ, কোনটাতে আপনি অ্যানোরেক্সিয়াকে বেশি গুরুত্ব দিবেন, কোনটাতে হচ্ছে আপনি ড্রাই কফকে বেশি গুরুত্ব দিবেন। যেমন হচ্ছে এসি ইনহিবিটরের সাইড ইফেক্ট, মেইন সাইড ইফেক্ট যদি বলতে চাই তাহলে ড্রাই কফ, এটা আপনাকে বলতে হবে। তাহলে এই জিনিসগুলো পরীক্ষা আসবে। আচ্ছা, এরপরে হচ্ছে আচ্ছা এসি ইনহিবিটর যেহেতু বলছি, তো আমরা প্রেগনেন্সিতে নর্মালি হচ্ছে কিছু
ড্রাগ হচ্ছে কন্ট্রাইন্ডিকেট থাকে, বিশেষ করে হচ্ছে এসি ইনহিবিটর, তারপর হচ্ছে কিছু অ্যান্টিবায়োটিক থাকে যেগুলো হচ্ছে কন্ট্রাইন্ডিকেট থাকে। এই কন্ট্রাইন্ডিকেশনগুলো আমরা একটু পড়বো। প্রেগনেন্সিতে কি কি ড্রাগ কন্ট্রাইন্ডিকেটেড, সেগুলো থেকে একটা কি কি অ্যান্টিবায়োটিক কন্ট্রাইন্ডিকেটেড এবং কি কি অ্যান্টি হাইপারটেনসিভ কন্ট্রাইন্ডিকেটেড সেগুলো নিয়ে, সেগুলো থেকে একটা কোশ্চেন আসতে পারে, এবং কি কি অ্যান্টি হাইপারটেনসিভ আমরা ইউজ করি। প্রেগনেন্সিতে নর্মালি দেখা যাচ্ছে আমরা অ্যান্টি হাইপারটেনসিভ ইউজ করি হচ্ছে সারডোপা, তারপর হচ্ছে লেবেটোলল, ঠিক আছে, নিফেডিপিন, এগুলো ইউজ করি, ঠিক আছে। আচ্ছা, তো এগুলাই তাহলে কোনগুলো কোনগুলো ইউজ করতেছে, কেন ইউজ করতেছে, এটা এগুলো গুরুত্বপূর্ণ। এরপরে চলে আসে হচ্ছে সাইড ইফেক্ট, কন্ট্রাইন্ডিকেশন এবং হচ্ছে ইন্টারাকশন। যেমন হচ্ছে গুরুত্বপূর্ণ যে ইন্টারাকশন গুলো আছে সেগুলো আমাদেরকে একটু পড়তে হবে। এগুলো কিন্তু মনে হচ্ছে যে অনেক বেশি পড়া লাগে, কিন্তু যখন হচ্ছে পড়াগুলো শুরু করবেন এগুলো পড়তে বিশ্বাস করেন যে খুব বেশি সময় লাগবে না। আপনি জাস্ট একবার দেখবেন, দেখবেন সবই সহজ হয়ে যাবে, ঠিক আছে। এখানে এমন অনেক ডাক্তারও আছে যারা হচ্ছে রেসিডেন্স, মানে প্রাইভেট রেসিডেন্ট। আচ্ছা, তো তারা তো রেসিডেন্সি পরীক্ষা দিচ্ছে, যারা রেসিডেন্সি পরীক্ষা দিচ্ছে তাদের জন্য এটা কোনো ব্যাপারই না, এই মেডিকেল পার্টটা তাদের জন্য কিচ্ছু না। তারা এর চেয়ে অনেক বেটার বেটার জানে, মানে যা এমবিবিএস মানে বিসিএস পরীক্ষা আসবে তার চেয়ে অনেক বেশি জানে। তো তাদের জন্য এগুলো কোনো কিছুই না। তো আচ্ছা, আর বাকিদেরও হতাশ হওয়ার দরকার নেই যে আমি রেসিডেন্সি দিলাম না তার মানে আমি কিছু পারবো না, জিনিসটা এরকম না। যে রেসিডেন্সি না দিলেও আমরা তো পড়াবো, ঠিক আছে। আপনি পারেন, আপনি জানেন আর নাই জানেন, আমরা সব কিছুই পড়াবো এবং যেগুলো যেগুলো দরকার সবগুলো বুঝিয়ে দিব। সো এটা নিয়ে টেনশন হওয়ার দরকার নেই। ও তো আমার চেয়ে বেশি পারে, ও তো মেডিসিনের স্টুডেন্ট, ও তো মনে হয় মেডিসিন একটু বেশি পারে। ও তো সার্জারি স্টুডেন্ট, ও তো মনে হয় সার্জারি একটু বেশি পারে। ও তো গাইনির স্টুডেন্ট, তাহলে ও তো গাইনি একটু বেশি পারে। আপনি যাই জানেন না কেন আমরা সবই পড়াবো, সবই এমন ভাবে পড়াবো যাতে হচ্ছে আপনি যে মেডিসিনের, আপনি সার্জারির মানুষ হয়েও যাতে মেডিসিনের মানুষের যে নলেজ, সেই পরিমাণ মেডিসিনের নলেজ নিয়ে যাতে আপনি পরীক্ষাতে যেতে পারেন, সেভাবেই আপনাদেরকে পড়াবো। আচ্ছা, এরপরে চলে আসে হচ্ছে ফরেন্সিক মেডিসিন। ফরেন্সিক মেডিসিনটা গুরুত্বপূর্ণ কেন, কারণ হচ্ছে উপজেলাতে যখন আপনি যাবেন ইনজুরি সার্টিফিকেট লিখতে লিখতে আপনার জীবন শেষ, ঠিক আছে। খালি ইনজুরি সার্টিফিকেট লিখবেন, ঠিক আছে। এটা অবশ্য ভালো এক ধরনের, যে আপনাকে সবাই সম্মান করতেছে। একজন এসআই আসবে, এসআই এসে আপনাকে বলবে যে স্যার আমার তো কোর্ট থেকে অর্ডার আসছে, এখন একটা ইনজুরি সার্টিফিকেট দিতে হবে, আপনি সুন্দর মতো ইনজুরি সার্টিফিকেট দিবেন। বিসিএস ক্যাডার হলে আসলে অনেক দিক দিয়ে হচ্ছে লাভবান হওয়া যায়, যে আপনাকে সবাই সম্মান করবে। এখন মানে অ্যাটেস্টেড করানো, অনেকেই অ্যাটেস্টেড করাতে বিরক্ত হয়, আমি কখনো বিরক্ত হই না, কারণ আমার কাছে মনে হয় এটা একটা সম্মানের জিনিস, যে আমার কাছে আসতেছে, সে আমার কাছে আসছে আমার একটা হেল্পের জন্য। আমি যদি বিসিএস ক্যাডার না হতাম আমি তো এই হেল্পটা কেউ করতে পারতাম না। তাহলে আমি যে অ্যাটেস্টেড করাই দিচ্ছি এটাই কিন্তু আমার একটা সম্মান, এটা কিন্তু একটা সম্মান আমার কাছে যেটা মনে হয় আর কি। তো যারা আসতো আমি সবাইকে খুব সাদরে হচ্ছে এটা অ্যাটেস্টেড করাই দিতাম, এবং এটাতে আমি খুবই নিজেকে সম্মানিত বোধ করতাম। আপনারা কি করবেন জানি না, আপনারা যখন ক্যাডার হবেন আপনারা অনেকে হয়তো বিরক্ত হতে পারেন, আবার অনেকে নিজেকে সম্মানিত বোধ করতে পারেন, ঠিক আছে। আচ্ছা, এখন চলে আসে হচ্ছে ফরেনসিক অ্যান্ড মেডিসিন থেকে কি কি পড়বো। এখানে হচ্ছে মেনলি হচ্ছে মেডিকেল ইথিক্স থেকে একটা কোশ্চেন আসবে, যে ইথিক্স, যে আপনার ইথিক্স ঠিক আছে কিনা। কারণ আমি সরকারি চাকরিতে গিয়ে এরপরে ফাঁকিবাজ হয়ে গেলাম, জিনিসটা কিন্তু এরকম না। যাতে ফাঁকিবাজ না হয়, আমরা যাতে রোগীর কল্যাণে যাতে কাজ করতে পারি, সেই ইথিক্সটা মনে করাই দেওয়ার জন্য মেডিকেল ইথিক্স থেকে একটা কোশ্চেন অবশ্যই অবশ্যই থাকবে, এটা আমরা ধরে রাখেন। এরপরে যে আমরা ইনজুরি, মেডিকো লিগাল ইম্পর্টেন্স অফ স্পেসিমেন, যে বিভিন্ন অটপসি হইতে পারে, বিভিন্ন উপজেলাতে অটপসি হয়, তো মেডিকো লিগাল ইম্পর্টেন্স অফ স্পেসিমেন এটা আমাদেরকে অবশ্যই জানতে হবে, এটা একটু পড়তে হবে। এরপর হচ্ছে কিভাবে হচ্ছে আমরা মেডিকো লিগাল এক্সামিনেশন গুলো করবো, এগুলোর পার্ট গুলা কি কি সেগুলো আমাদেরকে জানতে হবে, সেখান থেকে একটা কোশ্চেন আসতে পারে। এরপরে হচ্ছে আমরা সার্টিফিকেট এবং মেডিকো লিগাল রিপোর্টস গুলো আমরা কিভাবে লিখবো অ্যাকর্ডিং টু দ্য ল, কিভাবে আমরা এটাকে ইমপ্লিমেন্ট করব সেটা নিয়ে আমাদেরকে জানতে হবে। এরপরে হচ্ছে আমরা কিভাবে হচ্ছে ডাইং ডিক্লারেশনটা কিভাবে রেকর্ড করতে পারি, সেটা নিয়ে কোশ্চেন আসতে পারে। মানে ডাইং ডিক্লারেশন রেকর্ড আসলে মানে আমি উপজেলাতে ছিলাম, করিনি, আমার মনে হয় না কেউ করছে আর কি। সো বাট এটা আমাদের জন্য একটা ইম্পর্টেন্ট টপিক, ঠিক আছে। তো এখান থেকে কোশ্চেন আসতে পারে। তাহলে দেখেন ওই ফরেনসিক থেকে ঘুরে ফিরে এই কয়েকটা টপিক থেকে হয়তো কোশ্চেন আসবে। আচ্ছা, এরপরে চলে আসে হচ্ছে কমিউনিটি মেডিসিন, কমিউনিটি মেডিসিন অ্যান্ড পাবলিক হেলথ। কমিউনিটি মেডিসিন অ্যান্ড পাবলিক হেলথের মধ্যে মেইনলি আমাদেরকে যেটা ফোকাস করতে হবে, কারণ আমাদের যে উপজেলাতে মেইনলি হচ্ছে আমাদের পাবলিক হেলথটাকে একটু বেশি গুরুত্ব দিতে হবে। সো পাবলিক হেলথ রিলেটেড যতগুলো টপিক আছে সবগুলো ভালো মতো পড়তে হবে, সবগুলো ভালো মতো পড়তে হবে। পাবলিক হেলথের যে ডেফিনেশনটা আছে বড়, এটা যদিও বড় কিন্তু আসলে এটাতে যা যা ইনফোগুলো দেওয়া আছে এগুলো যদি ফুলফিল যদি করতে না পারি আসলে পাবলিক হেলথ কখনো ফুলফিল হবে না, ঠিক আছে। সো বড় এই যে পাবলিক হেলথের ডেফিনেশনটা বড়, এটা হচ্ছে ছোটবেলার কথা, কিন্তু বড়বেলার কথা হবে কি পাবলিক হেলথের ডেফিনেশনের মধ্যে আরো কিছু অ্যাড করা দরকার, এটা হচ্ছে বড়বেলার কথা হওয়া উচিত। আচ্ছা, এরপরে দেখেন হচ্ছে এখানে যে
এরপরে হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে টিকাদান। টিকাদান দেখবেন আপনি উপজেলাতে টিকাদান কর্মসূচিগুলোতে আপনাকে থাকতে হচ্ছে। তো ইপিআই শিডিউলটা অবশ্যই ভালো মতো মুখস্থ করতে হবে এবং ইপিআই শিডিউল নিয়ে একটা কোয়েশ্চেন আপনারা পাবেন। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের এখান থেকে হচ্ছে যেমন কমিউনিটি মেডিসিনের আন্ডারেও আবার কি আছে আমাদের কিছু প্যাথোলজিক্যাল ডিজিজ, যেমন হচ্ছে টিউবারকুলোসিস। টিউবারকুলোসিস এটা গুরুত্বপূর্ণ। এরপরে হচ্ছে আহ, এখানে আরেকটা জিনিস হচ্ছে প্রাইমারি হেলথ কেয়ার। যে প্রাইমারি হেলথ কেয়ারটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। সো এগুলো সবগুলো পড়তে হবে। তাহলে প্রাইমারি হেলথ কেয়ার, পাবলিক হেলথ, এরপর হচ্ছে ইপিআই শিডিউল, ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের জন্য গুরুত্বপূর্ণ, এগুলো ভালো মতো পড়তে হবে। এরপরে চলে আসেন হচ্ছে প্যাথোলজি। প্যাথোলজি থেকে 5 মার্কস আসবে। তো প্যাথোলজিতে মেইনলি হচ্ছে আমরা যেটা পড়বো, প্যাথোলজিতে আসলে টপিকগুলো যদি আমি ভাগ করি তাহলে বেশি বেশি কিন্তু টপিক না। একটা হচ্ছে সেলুলার অ্যাডাপ্টেশন। এই সেলুলার অ্যাডাপ্টেশন হচ্ছে একটা ছোট্ট টপিক, একদম ছোট টপিক, যে হাইপারট্রফি, হাইপারপ্লাসিয়া, অ্যাট্রফি, এই তিনটা জিনিস জানলেই হয়ে গেল। হাইপারট্রফি, হাইপারপ্লাসিয়া এন্ড অ্যাট্রফি, এই তিনটা জিনিস জানলেই তো আমাদের শেষ প্যাথোলজি। তাহলে হচ্ছে এ অ্যাডাপ্টেশন, এটি সেলুলার অ্যাডাপ্টেশন থেকে একটা প্রশ্ন মাস্ট পাবেন এখানে। টোটাল 5টা টপিকে এটাকে ভাগ করা যেতে পারে। একটা হচ্ছে সেলুলার অ্যাডাপ্টেশন, এখান থেকে একটা কোয়েশ্চেন পাবেন এবং এটা হচ্ছে সবচেয়ে ছোট টপিক। এটা পড়তে আপনার 10 মিনিটও লাগবে না। তাহলে 10 মিনিট পরে আপনি এখানে 1 নাম্বার পেয়ে গেছেন। আমি বলছিলাম কিন্তু প্রতি 1 মার্কসের জন্য 1 ঘন্টা, কিন্তু দেখেন এটা 10 মিনিটেই 1 মার্ক পেয়ে গেলেন। দ্বিতীয় কথায় চলে আসি, যে ইনফ্লামেশন, ইনফ্লামেশন থেকে একটা কোয়েশ্চেন আসবে। ইনফ্লামেশন থেকে একটা কোয়েশ্চেন আসবে। তৃতীয় নাম্বার হচ্ছে নিওপ্লাসিয়া, নিওপ্লাসিয়া থেকে একটা কোয়েশ্চেন আসবে। নিওপ্লাসিয়া থেকে মাস্ট একটা কোয়েশ্চেন আসবে। এরপর হচ্ছে কিছু হচ্ছে প্যাথোলজিক্যাল যে ডিজিজ গুলো আছে এবং হচ্ছে কিছু টেস্ট গুলো থেকে কোয়েশ্চেন আসতে পারে, যে কি কি টেস্ট করাইছি বা করাবো, ঠিক আছে, বিভিন্ন ডিজিজের এগুলো। আচ্ছা, তাহলে এগুলো থেকে কোয়েশ্চেন আসতে পারে। এরপরে হচ্ছে এখানে আরেকটা টপিক আছে, গুরুত্বপূর্ণ টপিক প্যাথোলজিতে, যেটা আমি মিস করে গেছি, সেটা হচ্ছে ইমিউনিটি। তাহলে দেখেন আমি 4টা টপিক বলে ফেলছি অলরেডি। আপনি যদি সেলুলার অ্যাডাপ্টেশন পড়েন, ইনফ্লামেশন পড়েন, নিউপ্লাসিয়া পড়েন এবং হচ্ছে ইমিউনিটি পড়েন, 4টা টপিক থেকে 4টা কোয়েশ্চেন আসবে মাস্ট। এটা দেখেই বোঝা যাচ্ছে 4টা টপিক থেকে 4টা কোয়েশ্চেন আসবে, এটাই মাস্ট। ঠিক আছে, এভাবে করে পড়বেন, 5-এ 4 নাম্বার এমনি পেয়ে যাবেন। আচ্ছা, এরপরে চলে আসে হচ্ছে এরপরে মাইক্রোবায়োলজি। আচ্ছা, তো মাইক্রোবায়োলজি থেকে যেটা পড়তে হবে, মাইক্রোবায়োলজি থেকে হচ্ছে জেনারেল ব্যাকটেরিওলজি। তো জেনারেল ব্যাকটেরিওলজির আন্ডারে হচ্ছে আমাদের যে বিভিন্ন অ্যান্টিবায়োটিক গুলো আছে, তো অ্যান্টিবায়োটিক গুলোর ক্লাসিফিকেশন গুলো জেনারেল ব্যাকটেরিওলজির মধ্যেই পড়ে। সো অ্যান্টিবায়োটিকের ক্লাসিফিকেশন থেকে একটা কোশ্চেন আসবে। এরপরে জেনারেল ব্যাকটেরিওলজির মধ্যে হচ্ছে ব্যাকটেরিয়ার যে ক্লাসিফিকেশন, গ্রাম পজিটিভ না গ্রাম নেগেটিভ, এটা কি অ্যারোবিক নাকি অ্যানারোবিক, এটা কি স্ট্রিক্ট অ্যারোবিক নাকি ফ্যাকাল্টেটিক অ্যানারোবস, এগুলো হচ্ছে কিছু নেমোনিক্স দিয়ে হচ্ছে আমরা মনে রাখবো। কোনটা ওয়াললেস ব্যাকটেরিয়া, ঠিক আছে, ওয়াললেস ব্যাকটেরিয়া কোনটা, কোনটা এএফবি স্টেনে আসবে, কোনটা এফবি স্টেনে আসবে না, কেন আসবে না, ঠিক আছে। আচ্ছা, তো এই জিনিসগুলো আমরা পড়বো। তো এই জিনিসগুলো যখন আমরা পুরো ক্লাসিফিকেশনটা যখন পড়ে ফেলবো, আমরা যখন বুঝাই দিব, তখন দেখবেন এটা একদম পানির মতো সহজ হয়ে গেছে এবং এটা পড়লেই এখান থেকে 1 মার্কস পেয়ে যাচ্ছেন। তাহলে দেখেন, একটা হচ্ছে অ্যান্টিবায়োটিকের ক্লাসিফিকেশন থেকে একটা 1 মার্কস পেয়ে যাচ্ছেন, আবার ব্যাকটেরিয়ার ক্লাসিফিকেশন থেকে আপনি 1 মার্কস পেয়ে যাচ্ছেন। তাহলে দেখেন এগুলো পড়তে, এগুলো যখন বুঝাই দেওয়ার পর আপনার বেশি সময় লাগবে না, ঠিক আছে। যখন আপনি দেখবেন হচ্ছে আপনি জিনিসগুলো বুঝতেছেন এবং বুঝার পরে আপনি যখন এগুলো দেখতেছেন, এগুলো পারতেছেন, তখন আপনার পড়ার যে আগ্রহ এটা বেড়ে যাবে, শতগুণে বেড়ে যাবে। তো পড়ার আগ্রহ যখন বেড়ে যাবে তখন আপনাকে আর কেউ ঠেকাতে পারবে না। একবার যখন পড়ার মধ্যে ঢুকে যাবেন, তখন দেখবেন আপনাকে চেয়ার থেকে টেনেও তোলা যাচ্ছে না। আপনি এখানে মনে হবে যে না এখন পড়ি, আর কি করবো, এখন পড়ি। ঘুমাইতে দেখা গেল ঘুমাচ্ছেন, থাক আজকে একটু কম ঘুমায় না, এখন পড়ি, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে এখন আবার পড়ি। পড়ার মধ্যে যখন আপনি একবার ঢুকে যাবেন ভালো মতো, তখন আপনাকে পড়া থেকে কেউ তুলতে পারবে না। আচ্ছা, আরেকটা জিনিস আপনাদেরকে বলি, ইম্পর্টেন্ট জিনিস যেটা আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে আপনারা তো লাইভ ক্লাস অবশ্যই করবেন। এখন লাইভ ক্লাস করলাম, তারপর দেখা গেল সবাই তো আসলে সবকিছু ওভাবে করে ক্যাচ করতে পারে না, অনেকের দেখা যায় একটু সময় লাগে, এক একজনের এক এক রকম ব্রেন। আবার দেখা গেল ওর পড়তে সময় লাগতেছে, ঠিক আছে, কিন্তু যখন একটা মুখস্থ করে সেটা আর ভুলে না, ঠিক আছে। আবার দেখা যায় অনেকে কুইক মুখস্থ করতে পারে, আবার কুইক ভুলে যায়। এগুলো আজকে দেখা গেল 50-এ 50 পেয়েছে, কালকে প্রশ্ন করছেন 50-এ 10 নেমে আসছে, এরকম হতে পারে। সো এক একজনের ব্রেন এক একভাবে কাজ করে। সো আমাদের এক একজনের জন্য এক একজনের স্ট্র্যাটেজি কিন্তু ভিন্ন হবে। এখন কার জন্য কার স্ট্র্যাটেজি কেমন হবে সেটা আপনি নিজেই বের করবেন, যে আপনার জন্য কোনটা পারফেক্ট হবে সেটা। আমি অনেকগুলো আপনাদেরকে ওয়ে বলে দিব যে কিভাবে কিভাবে পড়বেন, কিন্তু তার মধ্যে কোনটা বেস্ট ওয়ে আপনার জন্য সেটা আপনাকে খুঁজে বের করে নিতে হবে।
তো আমরা তো লাইভ ক্লাস করবো, তো লাইভ ক্লাস করার পরে আমরা যেটা করি, অনেকে হচ্ছে লাইভ ক্লাস করার সময় হচ্ছে দেখা গেল ট্যাব নিয়ে বসছে, ঠিক আছে, ট্যাব নিয়ে বসে, আবার অনেকে শুধু পিডিএফটা খুলে বসে, খাতা কলম কিছু নাই, ঠিক আছে, খাতা কলম কিছু নাই। তো তখন বলা হচ্ছে পিডিএফটা একটু দাগাই দেন, পিডিএফটা দাগাই দিলে একটু ভালো হয়। তা আপনি তো একটা বিসিএস ক্যাডার হবেন, আপনাকে তো পরিশ্রমটা করতে হবে, ঠিক না? আপনি যদি পরিশ্রমই না করেন তাহলে বিসিএস ক্যাডার কিভাবে হবে? তাহলে সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনাকে অবশ্যই একটা খাতা কলম নিয়ে বসতে হবে। যখন লাইভ ক্লাসগুলো করবেন, ওখানে ইম্পর্টেন্ট কিছু কথা মেন্টর যারা থাকবেন, তারা ওই যে ইম্পর্টেন্ট কিছু কথা আপনাকে শেয়ার করবে, সেগুলো আপনি জাস্ট ছোট ছোট করে নোট করবেন, এবং হচ্ছে যেই কথাগুলো পিডিএফও দেওয়া আছে দাগাই দিচ্ছে, সেগুলো আপনি খাতার মধ্যে নোট করবেন। তাহলে দেখবেন পুরা 2 ঘন্টার একটা লেকচারে আপনি দেখা গেল 1 থেকে 2 পৃষ্ঠা আপনি লিখছেন। এখন এই 1 থেকে 2 পৃষ্ঠা যে আপনি লিখছেন, এই 1 থেকে 2 পৃষ্ঠা রিভাইজ দিতে আপনার কতক্ষণ লাগবে? 10 মিনিট। তাহলে দেখেন আপনার পুরো লেকচারটা আর পড়া লাগছে না, আপনি এই 10 মিনিটে ওই 2 পাতা যদি আপনি পড়েন, আপনার পুরো লেকচার আবার মাথার মধ্যে ঢুকে যাবে। সেই জন্য যখনই আপনি লাইভ ক্লাস করবেন অবশ্যই খাতা কলম নিয়ে বসবেন। আর একটা জিনিস হচ্ছে, খাতা কলম নিয়ে বসছেন সবই ঠিক আছে, আবার দেখা গেল আপনি ভুলেও যেতে পারেন। তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন, রেকর্ডেড ক্লাসগুলো আমাদের থাকবে, আপনি রেকর্ডেড ক্লাসগুলোকে স্পিড বাড়াই দিয়ে, মানে নর্মালি তো আমরা 1x গুণ দিয়ে দেখি, নর্মাল স্পিড যেটা 1x, তো সেই ক্ষেত্রে আমরা 2x গুণ দিয়ে দেখবো, দ্বিগুণ স্পিড দিয়ে বাড়াই দিব। খুব দ্রুত বলবে কথাগুলো, বাট দ্রুত বললেও আপনি যেহেতু একবার লেকচারগুলো করে ফেলছেন, আমার মাথার মধ্যে তো আছে, দ্রুত 2 ঘন্টার লেকচার আপনি 1 ঘন্টা শেষ করে ফেললেন, এবং 1 ঘন্টায় ওই টপিকটা আবার রিভাইজ হয়ে গেল। তাহলে দেখেন আপনার মোটামুটি লাইভ ক্লাস করলেন 2 ঘন্টা, ওটা আবার রেকর্ডেড শুনলেন দ্বিগুণ স্পিড দিয়ে 1 ঘন্টা, 3 ঘন্টা। আর আপনি খাতা দেখলেন 10 মিনিট, 3 ঘন্টা 10 মিনিটে আপনার পুরো ওভারভিউ একবার হয়ে গেল। এরপর আপনি এক্সট্রা কিছু পড়েন, আপনার তো ডেইলি 6 ঘন্টা পড়ার কথা, আপনার তো এখনো আরো সময় বাকি আছে, কত আরো 2 ঘন্টা 50 মিনিট বাকি আছে। এই 2 ঘন্টা 50 মিনিট কি করবেন? আবার রিভাইজ দেন, আবার রিভাইজ দিয়ে দেন, পরীক্ষা দেন। ডেইলি পরীক্ষাগুলো যখন আপনি একটা কম্পিটিটিভ ওয়েতে দিবেন, যে আপনি কম্পিট করার মানসিকতা নিয়ে যখন পরীক্ষাগুলো দিবেন, আরেকটা হচ্ছে প্রিপারেশন যাই হোক না কেন পরীক্ষা দিতে হবে, রেগুলার পরীক্ষা দিতে হবে। পরীক্ষা না দেওয়াটা হচ্ছে এটা আপনার জন্য একটা প্রেশার, যে পরীক্ষা দিচ্ছে না, কেমন কেমন হবে, হয়তো আজকে 50-এর পরীক্ষা 10 পাবো, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, আপনি 50-এর পরীক্ষা 10 পান, এটা কোনো ব্যাপার না, ঠিক আছে। আপনি যেহেতু মেডিকেলে চান্স পাইছেন, আপনি আপনি অবশ্যই জানেন, আমি যখন মেডিকেলের চান্সের কথা বলি, বিসিএস এর কথা বললাম, বিসিএসটাও যেহেতু একটা চান্সের মতো, মেডিকেলের চান্সের কথাটা যদি একটু বলি, যখন আমি হচ্ছে কোচিং এ ভর্তি হই, তো কোচিং এ ভর্তি হওয়ার পর প্রথম দিন আমি যখন পরীক্ষা দিচ্ছি, পরীক্ষা পেয়েছি 17 50-এ। তো এই 17 পেয়ে তো আমি জীবনেও মেডিকেলে চান্স পাবো না। পরের দিন আবার পরীক্ষা দিলাম, মানে একদিন পরে পরীক্ষা, আবার 17 পাইছি। তো পরপর 2 দিন 17 পাওয়ার পর আমি খুব হতাশ হয়ে গেছি। এরপরের দিন মানে পরীক্ষা যেহেতু খারাপ হয়েছে, আমার মেজাজ খুব খারাপ হয়ে গেল। এরপরে খুব ভালো করে পড়ছি, খুব ভালো মানে খুব ভালো, মানে আমি চিন্তা করলাম যে না, কোনোভাবেই খারাপ করা যাবে না। পরের দিন পরীক্ষা দিলাম, দেখি 45 পেয়েছি, প্রথম হয়ে গেছি কোচিং এর মধ্যে। তো আপনি পরীক্ষা দিলে যেটা হবে, আপনার মধ্যে একটা জেদ কাজ করবে, যে আমি কেন পারবো না, আমি অবশ্যই পারবো, বাকিরা ভালো নাম্বার পেলে আমি কেন পাবো না। যখন আপনি পরীক্ষা দিবেন খারাপ হবে, তখনই আপনার মধ্যে আবার কি চলে আসবে আপনার, কারণ আজকে মনে করেন আমার লেকচার শোনার পর আপনি একটু উদ্যমী হবেন, কালকে সকালে ঘুম থেকে উঠে আবার ঝিমাই যাবেন, দূর হবে না বিসিএস। সেই জন্য আপনাকে পরীক্ষা দিতে হবে, পরীক্ষা দিয়ে আপনাকে নিজেকে জাজ করতে হবে। যখন পরীক্ষা ভালো হবে তখন পড়ার স্পৃহাটা আরো বেড়ে যাবে, আবার পরীক্ষা খারাপ হলে জেদ বেড়ে যাবে, জেদ বেড়ে গিয়ে আবার পড়ার স্পৃহাটা আরো বেড়ে যাবে। এইভাবে করে আপনি যদি পড়তে থাকেন তখনই আপনার বিসিএসটা হয়ে যাবে। তো আশা করি সবাই একটা দীর্ঘ লেকচার আপনারা শুনছেন। আশা করি যা যা বলছি এর মধ্যে আর কারো কোনো কনফিউশন থাকবে না। আমি মোটামুটি যতটুকু পেরেছি আপনাদের জন্য হচ্ছে এলাবোরেটলি সবকিছু ডিসকাস করেছি, কিভাবে হচ্ছে আপনারা পড়বেন, কিভাবে ক্লাসগুলো করবেন, কোন ওয়েতে পড়বেন, কোন টপিকগুলোকে বেশি গুরুত্ব দিবেন, সবগুলো অলরেডি আমি মেনশন করে ফেলছি। আর হচ্ছে আমাদের যে ব্যাচ আমরা শুরু করতেছি 1 জুন এবং হচ্ছে 2 জুন, দুইটা ব্যাচ শুরু করতেছি, সেটাও আমি আপনাদেরকে মেনশন করে দিছি। এবং হচ্ছে এখানে রেগুলার ক্লাস হবে, এখানে হচ্ছে মেইনলি রেগুলার ক্লাস হবে, আমরা কিন্তু প্রতিদিন ক্লাস নেবো, ডেইলি ক্লাস হবে। ডেইলি ক্লাসে ডেইলি পড়া আমরা মোটামুটি এমনভাবে পড়াবো যাতে আপনি ডেইলির পড়া ডেইলি শেষ করে ফেলতে পারেন। এবং হচ্ছে আমরা যে পিডিএফ দেখে আপনাদেরকে পড়াবো, পিডিএফ এর মধ্যে হচ্ছে আমরা আবার গুরুত্বপূর্ণ লাইনগুলো হচ্ছে দাগিয়ে দিব। এরপরেও আপনাদেরকে অবশ্যই খাতা কলম নিয়ে বসতে হবে, এটা কিন্তু মাইন্ডেড, যে এটা অবশ্যই মনে রাখতে হবে যে অবশ্যই খাতা কলম নিয়ে বসবেন, ঠিক আছে। যে দেখা গেলো আমি এক্সট্রা কিছু বলতেছি, হয়তো স্লাইডে দেখাচ্ছি না, সেটা আপনাকে একটু লিখে রাখতে হবে, ঠিক আছে, কারণ সবকিছু আসলে স্লাইড দিয়ে দেখানো বা সম্ভব না আর কি, ঠিক আছে। মানে কিছু কিছু কথা দেখা গেল হঠাৎ করে মনে পড়ছে, এখনই মনে পড়ছে যে এখন বলে দিলাম, কিন্তু সেটা স্লাইডে ছিল না, ঠিক আছে। তো তখন সেটা যদি আপনি লিখে নেন, তাহলে দেখা যাবে আপনার
সিলেবাসটা পুরোপুরি কাভার হয়ে গেল। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে যে প্রতিদিন ক্লাস থাকবে এবং আমরা প্রথমেই হচ্ছে এ প্লাস ক্যাটাগরির যে সাবজেক্টগুলো, যেখানে হচ্ছে বাংলা ভাষা, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এরপরে হচ্ছে গাণিতিক যুক্তি এবং হচ্ছে মানসিক দক্ষতা, এখানে 50 মার্কসের। এরপরে হচ্ছে মেডিসিন, সার্জারি এবং গাইনি, এখানে 50 মার্কস। টোটাল এই 100 মার্কস আমরা প্রথম 15 থেকে 18 দিনের মধ্যে শেষ করব। এবং ডেইলি ক্লাস হবে, ডেইলি পরীক্ষা হবে। ঠিক আছে, আপনারা নিজেদেরকে ডেইলি জাজ করবেন। ঠিক আছে। আচ্ছা, আর হচ্ছে এই যে জুনের 1 তারিখ থেকে আমরা ব্যাচ শুরু করতেছি, এটার কোর্স ফি হচ্ছে ডিসকাউন্টে 3060 টাকা। তো এটা নিয়ে আপনারা ভর্তি হতে পারবেন এবং রেগুলার ক্লাস করেন, আপনারা অবশ্যই সাফল্য অর্জন করতে পারবেন, এই আশা রাখতেছি। আহ, কারো যদি কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে আমাকে করতে পারেন আর কি। কারো যে কোনো ধরনের কোশ্চেন থাকলে আমাকে করতে পারেন। আচ্ছা, একজন বলছে হচ্ছে ভাই সিলেবাস তো অনেক, আপনি যে টপিকগুলো বলতেছেন সেই টপিকগুলো থেকেই যদি কোশ্চেন আসে তাহলেও তো অনেক কোশ্চেন হয়। আচ্ছা, তো আমি যে টপিকগুলো বলছি, শুনতে তো সবসময় অনেক কিছু বেশি মনে হয়, যখন আপনি বাস্তবে সেটা রূপ দিবেন তখন দেখা যাবে জিনিসগুলো ছোট। আমি মুখে বলতেছি হয়তো আপনার বড় লাগতেছে, আর আর যে টপিকগুলো আমি মেনশন করছি সেই টপিকগুলো বলতে আমার যেহেতু 1 ঘন্টার বেশি সময় লাগে নাই, তার মানে হচ্ছে আপনি 1 ঘন্টার এই টপিকগুলো বলতে যেতে আমার 1 ঘন্টার বেশি সময় লাগে না, আপনি এটা 1 মাসে অবশ্যই শেষ করতে পারবেন। সো টপিকগুলো বেশি না। এরপরে হচ্ছে ভাই ক্লাস কখন হবে প্রতিদিন, এটা একজন বলছেন। তো ক্লাস হচ্ছে আমরা প্রতিদিন 8টা থেকে 8:30টার মধ্যে, প্রতিদিন রাত 8টা থেকে 8:30টার মধ্যে শুরু করব। আচ্ছা, অনলি এক্সাম ব্যাচ অ্যাভেলেবল কিনা? অনলি এক্সাম ব্যাচ হয়তো অ্যাভেলেবল। এটা হচ্ছে আপনি হচ্ছে আমাদের গ্রুপে হচ্ছে কানেক্টেড থাকেন, এক্সাম ব্যাচ হয়তো থাকতে পারে আর কি। ঠিক আছে। এই মুহূর্তে হচ্ছে আমরা টোটাল ব্যাচ নিচ্ছি। এক্সাম ব্যাচে আসলে তেমন একটা লাভ হয় না, আপনি তো 3060 টাকা দিয়ে হচ্ছে সব পেয়ে যাচ্ছেন, তাহলে এক্সাম ব্যাচে ভর্তি হওয়ার দরকার নেই, আপনি ক্লাস এক্সাম সবই পেয়ে যাচ্ছেন 3060 টাকা দিয়ে। সো এখন যেহেতু বেশি সময় নাই, আমার মনে হয় ক্লাস সহ করতে পারলে সবচেয়ে বেশি ভালো। আচ্ছা, এরপর হচ্ছে সিলেবাস হিউজ, অনেকে বলতেছে সিলেবাস আসলে দেখতে যত বড় পড়তে তত বড় না। ঠিক আছে, তো এটা নিয়ে ঘাবড়ে যাওয়ার দরকার নাই। ঠিক আছে, আর সিলেবাস যদি হিউজ হয়ে থাকে সেটা তো শুধু আপনার একার জন্য সিলেবাসটা হিউজ না, এটা সবার জন্য। এবং পরীক্ষার যে ডেটটা আকস্মিকভাবে যে দিয়ে দিছে, এটা অনেকেই মনে করতে হাই রে ডেট দিয়ে দিল, পড়লাম না কিছু, পারবো না। ঠিক আছে, এটা কিন্তু শুধু আপনার জন্য ডেট দেয় নাই, পরীক্ষা তো সবাই ওই দিনেই দিবে। আপনার জন্য যদি 1 মাস সময় থাকে, বাকিদের জন্য 1 মাস সময় আছে। যারা আগে থেকে ভর্তি হয়েছে তাদের জন্য, তারাও বেশি কিন্তু শেষ করতে পারেনি। ঠিক আছে, তারা হয়তো বা 10 ভাগের 1 ভাগ শেষ শেষ করছে, তাহলে আপনি কি ওদের সাথে কম্পিট করতে পারবেন? অবশ্যই কম্পিট করতে পারবেন। আপনি যদি প্রতিজ্ঞাবদ্ধ থাকেন যে আমি অবশ্যই বিসিএস ক্যাডার হবো, অবশ্যই পারবেন। এরপরে হচ্ছে একজন বললেন হচ্ছে যে পিডিএফ দেখে পড়ানো হবে ওইটা কি বুক আকারে বের হবে? অবশ্যই আমাদের হচ্ছে বুক আছে, বুক আকারে বের হয়েছে। আমাদের হচ্ছে টোটাল 3টা পার্ট, একটা হচ্ছে মেডিকেল মেডিকেল সায়েন্সের টোটাল 2টা পার্ট। পার্ট 1-এ হচ্ছে মেডিসিন, ফিজিওলজি, অ্যানাটমি অ্যান্ড হচ্ছে প্যাথোলজি, এটা হচ্ছে পার্ট 1, আর বাকি সবগুলো মিলে হচ্ছে পার্ট 2। তো পার্ট 1টা এখনই অ্যাভেলেবল আছে, আপনারা অর্ডার করলে এখনই পেয়ে যাবেন। পার্ট 1-এর দাম হচ্ছে 980 টাকা। আর হচ্ছে পার্ট 2 যেটা, সেটা হচ্ছে 1000 টাকা, সেটা 10 তারিখের মধ্যে পাবেন। ঠিক আছে, যেহেতু সিলেবাস চেঞ্জ হয়েছে সেজন্য পার্ট 2টা আমরা মাত্র প্রেসে দিছি, সবকিছু রেডি করা আছে, পার্ট 2টা মাত্র প্রেসে দিছি। সো এটা 10 তারিখের আগে আপনারা পেয়ে যাবেন, এখনই অর্ডার করে রাখলে 10 তারিখের আগে আপনারা পেয়ে যাবেন। এরপরে হচ্ছে জেনারেল পার্টেরটাও আমাদের রেডি করা আছে, এটা আপনারা অর্ডার দিলে পেয়ে যাবেন। জেনারেল পার্টেরটা হচ্ছে 980 সামথিং এরকম কিছু একটা। টোটাল 3টা পার্ট আছে এবং এগুলো আমরা হচ্ছে লেকচারের সাথে পিডিএফ এবং হচ্ছে দাগানো পিডিএফ যেটা আমরা পড়াবো সেটাও কিন্তু আপনাদেরকে দিয়ে দিব। দাগানো পিডিএফটা আপনাদেরকে দিয়ে দেবো, আবার বই আকারও থাকবে। তো আপনারা দুইভাবেই পড়তে পারবেন। এরপরে হচ্ছে ভাই স্পেশাল বিসিএস এর কাটমার্ক কেমন হবে? ভাই এখানে স্পেশাল বিসিএস এর কাটমার্ক বলতে আসলে যেটা, আপনি আসলে কাটমার্ক হিসাব করে লাভ নাই। কাটমার্ক হইতে পারে হয়তো 110। ঠিক আছে, কাটমার্ক হইতে পারে 110 বা 105ও হইতে পারে। যেমন 39 বিসিএস এ 39 বিসিএস এর সময় তো অবশ্য মুক্তিযোদ্ধা কোটা ছিল, অনেক কিছু ছিল, তো সেই কারণে দেখা গেছে অনেকে খুব কম মার্কস পেয়েও চান্স পাইছে। আবার দেখা গেছে হচ্ছে যারা মানে আমার মতো যারা যারা হচ্ছে মুক্তিযোদ্ধা কোটা নাই, ছিল না,
তো তাদেরকে একটু বেশি মার্কস পেতে হয়েছে। তো এখন যেহেতু মুক্তিযুদ্ধ কোটা বা কোনো ধরনের কোটা আসলে নাই, কোটার পরিমাণ যেহেতু কম, 93%ই হচ্ছে মেধা, তো সেই ক্ষেত্রে হচ্ছে কাটমার্ক একটু কম হতে পারে, যে 105, 10 এরকমের মধ্যে হতে পারে। ঠিক আছে, আহ, এর বেশি হবে না। অনেকের হয়তো মনে হতে পারে না ভাই 130-40 উঠবে, 130-40 জীবনে উঠবে না। ঠিক আছে, তো 110 ধরে রাখেন, 110-এর মধ্যেই। তা আপনার টার্গেট থাকবে হচ্ছে 120 পাওয়া। কেন 120 পেতে হবে? কারণ হচ্ছে এই যে বিসিএস প্রিলিমস মার্কস যেটা, সেটা আপনার ভাইবার সাথে অ্যাড হবে। নর্মাল যে বিসিএস গুলো, নর্মাল বিসিএস এ প্রিলির মার্কটা আপনার রিটেন এবং ভাইবার সাথে অ্যাড হয় না, কিন্তু এখানে যে প্রিলিটা দিচ্ছেন এটাই আপনার রিটেন। সো এই মার্কসটা অ্যাড হবে। এখন আপনি যদি এখানে নাম্বার একটু বেশি পান, তাহলে ভাইভাতে পাস করলেই আপনি ক্যাডার হয়ে যেতে পারবেন। কিন্তু এখানে যদি নাম্বার কম পেয়ে যদি চান্স পান, চান্স পাইছেন, প্রিলিতে চান্স পাইছেন কিন্তু নাম্বার কম পাইছেন, সেই ক্ষেত্রে ভাইভাতে একটু বেশি নাম্বার পেতে হবে। যদি ভাইভাতে যদি কোনো মতে পাস করেন, তাহলে সেক্ষেত্রে আপনি ক্যাডার নাও হতে পারেন। সে কারণে আমাদেরকে একটু ভালো করে পড়তে হবে। বুঝতে পারছেন? মানে আমি শুধু কোনো মতে প্রিলি পাস করার জন্য পড়বো না, আমি ক্যাডার হওয়ার জন্য পড়বো। এই মনোভাব নিয়ে আমাদেরকে পড়তে হবে। ঠিক আছে, 3000 জন ক্যাডার হবে। সো একটু ভালো মতো যদি পড়তে পারি, কাট মার্কটা যদি একটু বেশি, কাট মার্কের যদি একটু বেশি মার্কস যদি আমি ক্যারি করতে পারি, তাহলে আমি অবশ্যই চান্স পাবো। পড়ার রুটিন কিভাবে করব? প্রতিদিন কি জেনারেল এবং মেডিকেল পার্ট পড়বো কিনা? না, আমরা তো বলে দিছি যে এ প্লাস ক্যাটাগরির মধ্যে হচ্ছে দুইটা ভাগ করছি, একটা মেডিকেল পার্ট, একটা জেনারেল পার্ট। তো জেনারেল পার্টে আমরা প্রথমে 4টা অংশ শেষ করব। 4টা অংশগুলো কি কি? একটা হচ্ছে আমাদের বাংলা ভাষা, এখানে হচ্ছে 15 মার্কস। এরপরে হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এখানে 15 মার্কস। এরপর হচ্ছে গাণিতিক যুক্তি, এখানে 10 মার্কস, এবং হচ্ছে মানসিক বিজ্ঞান 10। এই 50 মার্কস আমরা আগে শেষ করব। এরপরে হচ্ছে আমরা মেডিসিন, সার্জারি, গাইনি, এই 50 মার্কস শেষ করব। এরপরে শুরু করব হচ্ছে আমাদের আদার্স যেগুলো ছিল, এই ক্যাটাগরির যেগুলো, এই ক্যাটাগরির টপিকগুলো জেনারেল থেকে সেগুলো শেষ করব। এরপরে হচ্ছে আমরা অ্যানাটমি, ফিজিওলজি শেষ করবো, দেন আদার্স গুলো শেষ করবো। আমরা হচ্ছে এভাবে ভাগ করে পড়বো। আপনার মনে হবে না যে হয়তো শুধু মেডিকেলে পড়তেছি, জেনারেল পড়তেছি না, এটা মনে হতে পারে। তো আমরা সবগুলো ওইভাবে করে সেটিং করে পড়াবো, যাতে আপনার মনে না হয় যে মেডিকেল পার্টটাতে পিছিয়ে আছি বা জেনারেল পার্টটাতে পিছিয়ে আছি, এভাবে যাতে কখনো মনে না হয়। যে সবগুলো আমরা দুইটা পার্টি, জেনারেল এবং মেডিকেল, দুইটা পার্টি আমরা সমান তালে আপনাকে এমন ভাবে নিয়ে যাবো, আপনি নিজেই বুঝতে পারবেন না যে কোথাও কোনো গ্যাপ আছে কিনা। ঠিক আছে, তো খুব স্মুথলি আপনি সিলেবাসটা শেষ করে নিতে পারবেন। আচ্ছা, এরপরে হচ্ছে একজন জিজ্ঞেস করছে, ভাইয়া আপনার বাড়ি ফেনী কিনা? আমার বাড়ি ফেনী না, আমার বাড়ি চট্টগ্রাম। আমার কথাতে আসলে একটু চট্টগ্রামের টোন মাঝে মাঝে চলে আসে, অনেক সময় আরো বেশি করে চলে আসে। আর এখন গলাও যেহেতু একটু খারাপ, আসতেই পারে। আচ্ছা, যাই হোক, এরপর হচ্ছে ভাই এক্সাম গুলো কি চাইলে পরে দেওয়া যাবে? হ্যাঁ, চাইলে পরে দেওয়া যাবে, কিন্তু আমার সাজেশন হলো আপনি প্রিপারেশনটা ডেইলি, কারণ আমরা যেহেতু ডেইলি ক্লাস নেবো, আপনি পরে দেওয়ার চিন্তাগুলো এগুলো জমে যাবে। আপনি ডেইলির এক্সাম ডেইলি দিয়ে দিবেন, ডেইলি ক্লাস করবেন, ডেইলি এক্সাম ডেইলি দেবেন। পরীক্ষা যতই খারাপ হোক আপনি দিয়ে দিবেন। পরীক্ষা দিলে, মানে পরীক্ষা দেওয়ার আগে যদি আপনি 1 ঘন্টাও পড়েন, ওই 1 ঘন্টাটা কিন্তু আপনার সবচেয়ে বেশি ইফেক্টিভ হবে। সেজন্য পরীক্ষা ডেইলি দিয়ে দিবেন। এরপরে দেখেন হচ্ছে আরেকজন বলছে হচ্ছে, ভাইয়া আপনি কোন সাবজেক্টে ক্লাস নেবেন? আচ্ছা, আমি কোন সাবজেক্টে ক্লাস নিব? আমি নিব আপনাদের মোটামুটি অনেকগুলো সাবজেক্টে ক্লাস নেব। আচ্ছা, মেডিকেল পার্টের জন্য অ্যাডমিট হওয়া যাবে কিনা? অনলি মেডিকেল পার্টের জন্য। আচ্ছা, অনলি মেডিকেল পার্টের জন্য আপনারা হচ্ছে আমাদের গ্রুপ যেটা আছে, এক্সক্লুসিভ এডুকেশন এইডের যে গ্রুপটা আছে, ওইখানে হচ্ছে আপনারা সবাই হচ্ছে ইন্টারেস্টেড থাকলে, যদি হিউজ পরিমাণ যদি একটা ইন্টারেস্টেড থাকে, তাহলে অনলি মেডিকেল পার্টের জন্য ভর্তি হতে পারে, অথবা আমাদের অনলি মেডিকেল পার্টের জন্য হয়তো ব্যাচ থাকতে পারে। আমার এই মুহূর্তে আসলে জানা নাই। আপনারা ওইখানে দিলে, ওইখানে আমাদের যে সাপোর্টিং টিম আছে, ওনারা আপনাকে সর্বোচ্চ পরিমাণে হেল্প করতে পারবে। ঠিক আছে, ওনারা সবাই হেল্পফুল। আমাদের যে টিম, আমাদের যে বিসিএস এর যে টিমটা আছে, এরা হচ্ছে খুবই এক্সপার্ট। এরা হচ্ছে মানে আপনাকে সব দিক থেকে হেল্প করতে পারে। এবং কিন্তু তারা শুধু টিম বলতে, তারা শুধু টেকনিক্যাল সাপোর্টের টিম না, এখানে কিন্তু সবাই ডাক্তার। যে যারা টিমের অংশ সবাই ডাক্তার। আজকে যিনি হোস্ট করতেছেন সেও ডাক্তার, এবং হচ্ছে আমাদের যারা হচ্ছে ফেসবুক গ্রুপে যারা মডারেটর আছেন সবাই ডাক্তার। সো সবার কাছ থেকে আপনি হেল্প পাবেন। ঠিক আছে, আচ্ছা, এরপরে হচ্ছে শুধু আপনাদের বুকগুলো পড়লে কি হবে কিনা? আমাদের বইগুলো যদি আপনি ভালো মতো যদি শেষ করতে পারেন, আপনি 100% বিসিএস ক্যাডার হবেন, এতটুকু পর্যন্ত বলতে পারি। আচ্ছা, এরপরে একজন বললো হচ্ছে, আসসালামু আলাইকুম ভাই, একটা বিষয় নিয়ে অনেক টেনশনে আছি। এখন এত কম টাইমে আমি ক্লাস কখন করব আর নিতে কখন পারবো, এটা নিয়ে অনেক দ্বিধাতে ভুগতেছি। আচ্ছা, আমরা তো হচ্ছে ক্লাস নেবো হয়তো সর্বোচ্চ 2 ঘন্টা। তো এরপর আমি তো বললাম যে আমরা লাইভ ক্লাসগুলো রেগুলারলি করবো। তো লাইভ ক্লাসগুলো রেগুলার করার পরে, যখন ধরেন আপনি 8টা থেকে ক্লাসে জয়েন করলেন, তাহলে 8টা থেকে 10টা 2 ঘন্টা ক্লাস করলেন। তো ক্লাস করার পর হয়তো আপনার একটু টায়ার্ড লাগবে। তো
টায়ার্ড যখন আপনার লাগবে আপনি 10-15 মিনিট বা আধা ঘন্টা ব্রেক দিয়ে বা রাতের খাওয়া লাঞ্চ করে দেন হচ্ছে আপনি যে পড়াটা পড়াইছি আপনাকে আমি বলছি যে লাইভ ক্লাস করার সময় খাতা কলম নিয়ে বসতে, খাতার মধ্যে হচ্ছে আপনি একটু লিখে নিবেন যে কি কি করবো, কি কি পড়াচ্ছে ভাই, কি কি ইম্পর্টেন্ট জিনিসগুলো বলছে, জাস্ট শর্ট নোট, হালকা হালকা শর্ট নোট। আমরা তো খুবই মানে ধীরে ধীরে পড়াবো এবং একটু বুঝাই পড়াবো, তো সেই ক্ষেত্রে তো আপনি মোটামুটি বুঝবেন যে কি পড়াচ্ছি না পড়াচ্ছি। তো সেই ক্ষেত্রে হচ্ছে আহ, আপনি যখন এই খাতার মধ্যে লিখে নেবেন, ওই খাতাটা দেখলেই আপনার অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এরপরে চলে আসেন হচ্ছে যে আহ, এরপরে হচ্ছে রেকর্ডেড ভিডিওটা থাকবে। রেকর্ডেড ভিডিওটা আপনি দ্বিগুণ স্পিড দিয়ে আপনি শুনবেন, 1 ঘন্টার মধ্যে শেষ করে ফেলবেন। 2 ঘন্টার লেকচার 1 ঘন্টায় শেষ। তাহলে কত হলো, রাতে এই 1 ঘন্টা এই পড়ে শেষ। এরপর সকালে ঘুম থেকে উঠেই আপনি জাস্ট যা পড়াইছি, আমাদের বুক তো আপনার আগে থেকেই নেওয়া থাকবে, ওই বইটাতে যা যে টপিকটা পড়াইছি এবং হচ্ছে আমরা যে পিডিএফটা দাগায় পড়াইছি, পিডিএফটা একবার ওভারভিউ করবেন। পিডিএফটা ওভারভিউ করতে 15-20 মিনিটের বেশি লাগে না, সর্বোচ্চ 15 থেকে 20 মিনিট লাগে। এরপর হচ্ছে আমাদের যে বইটা দিচ্ছে, বইটা আপনি এবার নিজে হাতে দাগিয়ে একটু ভালো পড়েন, যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো তো আমরা আগে থেকে বইটা পড়তে পরে আপনি হচ্ছে বিকালে এসে সন্ধ্যার দিকে এসে পরীক্ষা দেন, পরীক্ষা দিয়ে আবার ক্লাস করেন। মানে আপনাকে ফুল টাইম হচ্ছে পড়ালেখার পেছনে দিতে হবে আর কি। তো সব মিলে দেখেন আমি কিন্তু 6 ঘন্টার আপনাকে একটা টাইম টাইম দিছি, ওই 6 ঘন্টার মধ্যে কিন্তু আমার সব হয়ে যাচ্ছে। সো এটা নিয়ে টেস্ট হবে, আপনি শুরু করেন আগে। প্রথম কথা হচ্ছে শুরু করতে হবে, শুরু করলেই না শেষ করতে পারবো। আমি যদি শুরুই না করি তাহলে শেষ করতে পারবো না। ডেভিডসন যখন আমরা প্রথমবার উল্টাইছি, আমার মনে হয়েছে এই বই জীবনে মনে হয় শেষ করা যাবে না। ঠিক আছে, এই বই আমি জীবনে কখনো শেষ করতে পারবো না। যখন আমি একবার শুরু করছি আমার অনেক টাইম লাগছে। প্রথম দিকের কয়টা টপিক যখন মোটামুটি পড়ার ফ্লোতে চলে আসছি, তো প্রথম দিকে একটা দুইটা ক্লাস হয়তো আপনাদের একটু সমস্যা হতে পারে। আমি তো একটু আগে বলছিলাম যে আমি যখন মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য পড়তেছিলাম, তো প্রথম দুইটা পরীক্ষাতে 17 পেয়েছি, তো আপনিও 17 পেলেন, কোনো অসুবিধা নেই। পরের পরীক্ষাগুলোতে আপনি 50-এর মধ্যে 50 বা 30-এর মধ্যে হচ্ছে 30-এ মনে করেন 25 পেয়েছেন, আর 50-এ মনে করেন 45 পেয়েছেন। ঠিক আছে, এরপরে দেখুন আপনি বিসিএস ক্যাডার হয়ে গেছেন। এরপর আপনি আমাকে ধন্যবাদ দিবেন যে ভাই আপনি যেটা বলছেন এটাই কারেক্ট। আচ্ছা, এরপর হচ্ছে ভাই বইগুলো কি সেন্টার থেকে কালেক্ট করা যাবে? হ্যাঁ, অবশ্যই যাবে। না, সেন্টার থেকে কালেক্ট করা যাবে বলতে হচ্ছে আপনি অর্ডার দিবেন, আমরা হচ্ছে ডিরেক্ট কুরিয়ার করে পাঠিয়ে দিব, আপনার এটা নিয়ে টেনশন করা লাগবে না। এরপরে হচ্ছে পড়ার ইচ্ছা ছিল কিন্তু আম, আমরা ইন্টার্ন, তারা টিকলেও নিয়োগ পাবে না, কারণ শেষ হবে মার্চ 2026 সালে। এটা কোনো কথাই না, আমি নিজেই তো ইন্টার্ন ছিলাম। আমি প্রিলি দিছি তখন হচ্ছে আমি গাইনিতে প্লেসমেন্ট, আমার প্রথম প্লেসমেন্ট গাইনিতে। আমি ভাইবা দিচ্ছি তখন হচ্ছে আমি মেডিসিনে প্লেসমেন্ট। এরপর আমার সার্জারি বাকি ছিল, এরপর আমি ক্যাডার হয়ে গেছি না, এরপর আমি ক্যাডার হয়ে গেছি। যারা ইন্টার্ন আপনাদেরকে অনেকে অনেক কথা বলবে, অনেকে অনেক কথা বলবে, আমরা তো জানি যে কোনটা কি, যে এভাবে করে ডিমোটিভেটেড করবে, কারণ সে নিজেও পড়তেছে না, আপনাকেও পড়তে দিবে না, কারণ সে চায় না যে আপনি ক্যাডার হন। জিনিসটা হচ্ছে ওই যে আমরা 3 ইডিয়টস দেখছি না, যে 3 ইডিয়টস এর মধ্যে কি এখানে কি বলে যে দোস্ত ফেল হতা হ্যায় তো দুঃখ হতা হ্যায়, আর দোস্ত যখন প্রথম আসে তখন হচ্ছে আরো বেশি বেশি খারাপ লাগে। ঠিক আছে, তাহলে বন্ধু যখন ফেল করবে তখন হচ্ছে খারাপ লাগবে, আর বন্ধু যখন ফার্স্ট হবে তখন আরো বেশি খারাপ লাগবে। সো আপনাকে ডিমোটিভেট করার মানুষ সে অভাব হবে না। আপনি যদি বলেন ভাই আমাকে একটু ডিমোটিভেটেড কর, দেখবেন 1000 জন মানুষ আসছে আপনাকে ডিমোটিভেটেড করার জন্য, কিন্তু মোটিভেশন দেওয়ার জন্য আপনাকে কেউ আসবে না। সো ইন্টার্ন হোক আর যাই হোক, আপনি অ্যাপিয়ার দিয়ে আপনি যেহেতু অ্যাপ্লাই করতে পারছেন, আপনাকে বাই হুক আর বাই ক্রুক আপনাকে অবশ্যই অবশ্যই নিবে। আপনি যদি ভালো মতো সবগুলো করতে পারেন, আপনি যদি ফাইনাল প্রফিতে পাস করবেনই, এরপরে হচ্ছে বিসিএস এর ফর্ম ফিল আপটা করতে পারছেন। নর্মালি বিসিএস দেওয়ার যে নিয়মটা, আপনার যখন ফাইনাল প্রফের রুটিনটা চলে আসে তখন অ্যাপিয়ার দিয়ে অ্যাপ্লাই করা যায়, এবং ফাইনাল প্রফের যদি রুটিন চলে আসার পরে আপনি যদি অ্যাপিয়ার দিয়ে যদি অ্যাপ্লাই করেন এবং যদি আপনি চান্স পান, এর আগেও যদি নিয়োগ হয়ে যায়, আপনার ইন্টার্নশিপ শেষ হওয়ার পরে আপনি গিয়ে জয়েন করতে পারবেন। সো এই ধরনের কোন ধরনের মানে ভুয়া যুক্তির গুলোর মধ্যে কান দেওয়ার দরকার নেই আর কি। ঠিক আছে, আপনি ইন্টার্ন হলেও অবশ্যই, এবং এটার জন্য আপনার জন্য তো আরো বেশি অপরচুনিটিস। আপনার তো সবই গরম গরম মুখস্থ, ঠিক না? সবই গরম গরম পড়বেন, গরম গরম হচ্ছে সবগুলো খাতার মধ্যে দিয়ে আসবেন। ঠিক আছে, এভাবে করে আপনি দিতে পারবেন। এরপরে চলে আসেন হচ্ছে ভাই এই ক্লাসটা রেকর্ডেড রাখেন প্লিজ, আবার দেখে একটু ইন্সপিরেশন নেব ইনশাল্লাহ। এটা রেকর্ড, এটা হচ্ছে ফেসবুকে থাকবে, আপনারা সবসময় দেখতে পারবেন। সিলেবাস কতদিনের মধ্যে শেষ হবে ভাই? সিলেবাস আমরা 1 মাসের মধ্যে শেষ করে দিব। 1 মাস বা 1 মাস 4 দিন এভাবে এর মধ্যে আমরা শেষ করে দিব। ঠিক আছে, যাতে আপনি আবার পুরো সিলেবাসটা আবার একটু রিভিউ করতে পারেন, সেই অনুযায়ী আমরা শেষ করব। এরপরে হচ্ছে আর যেমন হচ্ছে অনলি মেডিকেল পার্টের জন্য অ্যাডমিশন নেওয়া যাবে কিনা?
এটা হচ্ছে আপনারা হচ্ছে আমাদের যে এক্সক্লুসিভ এডুকেশন এইডের যে গ্রুপটা আছে সেখানে হচ্ছে আপনারা কমেন্ট করেন, আপনাদেরকে হচ্ছে এটার অবশ্যই একটা সলিউশন দিয়ে দেওয়া হবে। আচ্ছা, আর আমাদের হচ্ছে মেডিকেল প্লাস জেনারেল মিলে 3060 টাকা, শুধু মেডিকেল পড়ার দরকার নেই তো, মাত্র 3060 টাকা দিয়ে ভর্তি হয়ে যান, সবই পেয়ে যাচ্ছেন, একদম ফুল প্যাকেজই দিয়ে দিচ্ছি 3060 টাকা দিয়ে। আমার মনে হয় না অন্য কোনো বিসিএস কোচিং এত ভালোভাবে এত এত কিছু ম্যাটেরিয়ালস সহ এবং হচ্ছে এত সুন্দর করে 1 মাসের মধ্যে এত সুইফট ওয়েতে আপনাদেরকে কেউ পড়াবে আর কি, এত কম 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 মূল্যে। সো ভর্তি হয়ে যান, সবগুলোতেই ভর্তি হয়ে যান, ঠিক আছে? সবগুলোতে ভর্তি হন, রেগুলার ক্লাস করেন, ক্যাডার হয়ে এরপরে হচ্ছে আমাদের সবাইকে একটা ধন্যবাদ দিয়ে একটা পোস্ট দিবেন। আমরা চাই এটা, আমরা চাই আপনাদের সাফল্য, আপনারা সফল হলেই আমরা খুশি। আচ্ছা, এরপর হচ্ছে বুকের পিডিএফ কি পাওয়া যায়? আমরা যেগুলো লেকচার নিব সেগুলো দাগানো পিডিএফ গুলো হচ্ছে আপনাদেরকে ডেইলি যে একটা ক্লাস নিব, ক্লাসের পরপরই আপনারা দাগানো পিডিএফ এবং হচ্ছে যে এক্সট্রা ইনফো গুলো আমরা পড়াবো সেই এক্সট্রা ইনফো পিডিএফ আমরা দিয়ে দিব। এক্সট্রা ইনফো যেগুলো আমরা বিভিন্ন মেন্টররা যেগুলো পড়াবো এক্সট্রা ইনফো গুলো দিব, সেগুলোর পিডিএফটাও দিয়ে দিব। এবং হচ্ছে আমাদের যে মেন পিডিএফ যেটা ক্লাসের পিডিএফ, সেটা দাগানো পিডিএফটা আপনাদেরকে দিব। সো এটা নিয়ে কোনো টেনশন করার দরকার নেই। মেডিকেল পার্টের বুকের প্রাইস কত? আচ্ছা, মেডিকেল পার্টের যে বুক সেটা হচ্ছে আপনার 3টা পার্ট আমি আগেই মেনশন করছিলাম, একটা হচ্ছে পার্ট 1, পার্ট 2 এবং হচ্ছে জেনারেল পোর্শন। তাহলে হচ্ছে মেডিকেল পার্টের পার্ট 1টার দাম হচ্ছে 980 টাকা আর পার্ট 2 হচ্ছে 1000 টাকা। কারণ পার্ট 2 তো অনেকগুলো টপিক, যেমন হচ্ছে ফিজিওলজি না, বায়োকেমিস্ট্রি, প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, ফার্মাকোলজি, কমিউনিটি মেডিসিন এন্ড ফরেনসিক মেডিসিন, এগুলো সবগুলো মিলে হচ্ছে পার্ট 2। আর পার্ট 1 হচ্ছে মেডিসিন, অ্যানাটমি, ফিজিওলজি এন্ড হচ্ছে প্যাথোলজি। আর পার্ট 2 এর মধ্যে হচ্ছে বায়োকেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি, ফার্মাকোলজি, কমিউনিটি মেডিসিন, ফরেনসিক মেডিসিন, সার্জারি এবং গাইনি, এগুলো সবগুলো মিলে হচ্ছে পার্ট 2, সেজন্য পার্ট 2 হচ্ছে 1000 টাকা। আচ্ছা, আর কারো যদি কোশ্চেন থাকে আপনারা করতে পারেন। আর যদি কারো কোশ্চেন না থাকে, আমি মোটামুটি সবার কোশ্চেন গুলো আনসার করার চেষ্টা করছি। সবার কোশ্চেন আনসার করছি কিনা, মোটামুটি সবার কোশ্চেন। আচ্ছা, পিডিএফ পড়লেই হবে নাকি সাথে বুকস কিনতে হবে? বুকস পিডিএফ এর চেয়ে হচ্ছে আপনি বই এবং হচ্ছে ক্লাসগুলো করবেন এক হলো, ঠিক করে পিডিএফ একটা নিয়ে আমি একটা রাগ দিব, স্টার দিব, বইকে আসবেন, এরপর বিসিএস ক্যাডার হবেন। আচ্ছা, বুকস কি কিনাই লাগবে কিনা, আপনি যদি কিনতে না চান সেটা হচ্ছে ভিন্ন কথা, আমরা কিন্তু এখানেও পড়াই দিব। মানে আমি বুকসটা বলছি হচ্ছে বুকসটা হচ্ছে আপনি যদি পড়েন তাহলে এখানে তো দাগানোর সুযোগটা পাচ্ছেন, সুন্দর মতো একটা ফিজিক্যাল একটা জিনিস আপনার সামনে আছে, এই ফিজিক্যাল জিনিস পেজটা উল্টাচ্ছেন, ঠিক আছে? আর ওখানে হচ্ছে স্ক্রল করতেছেন। তো স্ক্রল করা আর পেজ উল্টানো দুটার মধ্যে কিন্তু একটু পার্থক্য থাকে। সো আমার মনে হয় বইটা কিনে, হ্যাঁ বইটা আলাদা নিতে হবে, কারণ আমাদের এখানে হচ্ছে আমরা প্রায় 30+ লেকচার নিচ্ছি। তো 30+ লেকচারের মধ্যে হচ্ছে আমরা সাথে হচ্ছে পিডিএফ গুলো হচ্ছে ক্লাসে প্রোভাইড করবো, এক্সাম নেবো, সবকিছু মিলে হচ্ছে আমাদের মানে কোর্স ফিটা হচ্ছে 3060 টাকা রাখছে আর কি, তাও ডিসকাউন্টে সবার অন রিকোয়েস্টে রাখা হয়েছে আর কি। আচ্ছা, ভাই আমি আপনাদের 5th ব্যাচে গতকাল অ্যাডমিশন নিয়েছি, আমার ইচ্ছা চলে গেছে 48 বিসিএস এর, আমার জিরো প্রিপারেশন আপনাদের ব্যাচের গাইনি। আচ্ছা, অনেক কিছু বলছে। আচ্ছা, তারপর মুছে দিচ্ছে 1.5 মান্থে কি পসিবল পুরো সিলেবাস কভার করা? আমি তো বললাম আমি 15 দিনে পড়ছি, 15 দিন পরে বিসিএস ক্যাডার হয়েছি। আমি প্রথমে প্রিপারেশন নিচ্ছিলাম না, পরে শেষে চিন্তা করলাম যে বিসিএস ক্যাডার হইতে হবে, 15 দিন ভালো মতো প্রিপারেশন নিচ্ছি, বিসিএস ক্যাডার হয়েছে। অনেকে বিশ্বাস করবে না আমি জানি, ঠিক আছে? এখন যে আপু কোশ্চেন করছেন সেও হয়তো বিশ্বাস করবে না, ঠিক আছে? কিন্তু আমি 15 দিন পরেই কিন্তু বিসিএস ক্যাডার হয়েছি, এটাই হচ্ছে চরম সত্যি কথা, ঠিক আছে? এটা হচ্ছে চরম সত্যি কথা। আমি যদি 15 দিন পরে আমার হইতে পারবেন, ঠিক আছে? যাই হোক, তো আপনারা ভালো মতো পড়েন, আপনারা অবশ্যই চান্স পাবেন। 1.5 মাসে পসিবল, একদম ভেরি মাচ পসিবল, ভেরি মাচ পসিবল। আপনি এখনই লিখে রাখেন, দরকার হলে আমার কথাটা রেকর্ড করে রাখেন। আপনি যদি 1.5 মাস পড়েন, 1.5 মাস পড়ার পরও যদি না টিকেন, তখন আমাকে বারবার সারাদিন রেকর্ডটা শোনাইন, আমি শাস্তি পেতে রাজি আছি, কোনো সমস্যা নেই। একদম 99.99%, একেবারে 100%-এ বলে দিন, 99.99% বললে বলবেন তো যে 0.001% ঝামেলা আছে। আপনি 100%-ই চান্স পাবেন,
আপনি 2 মাস ভালো মতো পড়েন, 100% চান্স পাবেন। ভাইয়া মেডিকেল পার্টের সব ক্লাস কি আপনিই নিবেন? বাকি মেন্টররা যারা আছে সবাই মিলে নিব আমরা। এখানে আমরা সবাই সেম। সো আমরা সবাই মিলেই হচ্ছে ক্লাসগুলো নিব। আশা করি হচ্ছে সবাই খুব এখানে সবাই খুব ভালো, ভালো পজিশন আছে। যেমন আমার কথা যদি বলি, আমি হচ্ছে যেমন মনে করেন ওইখানে দেখা গেল 23 সালের সমীক্ষা দেওয়া আছে। কিন্তু এখন দেখা গেল 24 সালের সমীক্ষাটা দেওয়া আছে। সো কিছু ইনফোতে তো একটু আ চেঞ্জ থাকবেই। আ তো সেই ক্ষেত্রে নিউ এডিশনটা নিতে পারলে ভালো। ঠিক আছে? আর আপনি ইনফোগুলো আপনাকে আপডেট করে নিবে। আপডেট করে নিতে হবে যে আপনি যখন ক্লাস করবেন আ আপনাকে আপডেটেড থাকতে হবে। যে যে করাকালীন সময় হচ্ছে আপনার তাহলেও কিন্তু হয়ে যায়। আচ্ছা। আর যদি আরো কোয়েশ্চেন না থাকে কোয়েশ্চেন করতে পারেন। একদম নির্দ্বিধায় কোয়েশ্চেন করতে পারেন। Feel free to ask any question. Admission fee plus book fee total কস্ট ফি কত? এডমিশন হচ্ছে আমাদের ৩,০৬০ টাকা। ডিসকাউন্টে ২৯০০ প্লাস। মানে টোটাল হচ্ছে মানে ৬,০০০ টাকার মধ্যেই আপনার সব হয়ে যাচ্ছে। ৬,০০০ টাকার মধ্যে আপনি মেডিকেল প্লাস জেনারেলের বই প্লাস ১ মাসের টোটাল ডেইলি ক্লাস প্লাস এক্সাম প্লাস হচ্ছে রেকর্ডেড ক্লাস, তারপর হচ্ছে আপনি রিভিউ এক্সাম, দেন হচ্ছে আমাদের আবার বিসিএস এর আগে যে একটা মডেল টেস্ট, সবই আপনি একসাথে ওই ৬,০০০ টাকার মধ্যে সব পেয়ে যাচ্ছেন। আচ্ছা। আর 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 কারো কিছু? আর আর কেউ কোয়েশ্চেন করলে করতে পারেন। আমি আর অল্প কিছুক্ষণ থাকবো লাইভে। আপনারা আরো কিছু যদি জানতে চান, আরো যদি কারো কোয়ারি থাকে তাহলে করতে পারেন। আরেকজন কোয়েশ্চেন করছে, ইন কেস যদি এক্সাম পিছায় সেই ক্ষেত্রে ভাইয়া কোর্সটা প্রলংড হবে কিনা? হ্যাঁ, পরীক্ষা যদি এর মধ্যে যদি পিছায় দেয় তাহলে আমরা ক্লাস ডিউরেশনটা একটু ফাঁকা করে দিব এবং হচ্ছে আপনাদেরকে ওইভাবে সুযোগ করে দিব। সো এটা নিয়ে নিশ্চিন্ত থাকতে পারেন যে কোর্স মনে করেন পরীক্ষা ১ মাস পিছায় গেল, এরপরও আমরা ১ মাসের মধ্যে টেনে টুনে আপনাদেরকে শেষ করে দিব না। ঠিক আছে? এটা আমরা অবশ্যই আপনাদের জন্য যেটা সুবিধা হবে সেটাই আমরা করব। যেটা আপনাদের জন্য সুবিধা হবে সেটাই আমরা করব। ঠিক আছে? সো পরীক্ষা পিছালে অবশ্যই ব্যাচটা প্রলং করা হবে। ঠিক আছে? তবে আমরা আমরা মাথায় রাখি যে পরীক্ষা হয়ে যাবে। জুলাইয়ের ২য় সপ্তাহে হয়ে যাবে। এই অনুযায়ী আমরা প্রিপারেশন নিই। ঠিক আছে? আমরা মাথায় রাখবো যে পরীক্ষা জুলাইয়ের ২য় সপ্তাহে হয়ে যাবে। পরীক্ষা পিছায় যেতে পারে। এটা মাথার মধ্যে ঢুকলে কিন্তু পড়ালেখা আর হবে না ঠিকমতো। তো যাই হোক, ঠিক আছে। আশা করি সবাই সেশনটা শুনেছেন। সবাই ভালো থাকবেন। আশা করব হচ্ছে সবাই ভর্তি হয়ে ক্লাস করবেন এবং হচ্ছে বিসিএস ক্যাডার হয়ে আমাদের এক্সক্লুসিভ এডুকেশন এডে সবাই হচ্ছে একটা সুন্দর করে পোস্ট দিবেন। এই আশা রেখে আজকে এখানে আমি সেশনটা শেষ করলাম।
আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।